কথা তো আস্তে শোনা যাচ্ছে কেন? ফেসবুকে সাউন্ড বাড়াই দিবা না? আচ্ছা, এখন শোনো তাহলে কতজন? আচ্ছা, 22 জন জয়েন করছে। দেখো, দেখতে দেখতে কিন্তু আমাদের সিনিয়র অফিসার এমসিকিউ পরীক্ষা শেষ হয়ে গেল। এরপরে সিনিয়র অফিসার রিটেনের পরীক্ষাটাও কিন্তু 19 তারিখ না? 19 তারিখ না? হ্যাঁ, 19 তারিখে হয়ে যাবে। সো দেখো, তোমাদের যে প্রবলেমটা সেটা কি জানো? তোমরা যখনই পরীক্ষা ধরো, সিনিয়র অফিসারের পরীক্ষার আগে যে একটা তোমাদের মধ্যে ভাইব দেখলাম, পড়াশোনার প্রতি যে কনসেন্ট্রেশন, ভিতরে যে অ্যালাক্রিটি, এটা কিন্তু দেখো সিনিয়র অফিসারের এমসিকিউ পরীক্ষা হয়ে গেছে, সবাই কিন্তু সাইলেন্ট হয়ে গেছে। তা করলে হবে না। তোমাদের যে একটা প্রবলেম, যে পরীক্ষার ডেটটা পাবলিশ হওয়ার পরে তোমাদের ভিতরে কেমন যেন একটা অ্যালাক্রিটি কাজ করে, তা না ভাই, এটা করলে হবে না। তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, তোমাদের আগে থেকেই প্রিপেয়ার থাকতে হবে। তুমি যদি কম্বাইন্ড সিনিয়র অফিসারের কোশ্চেনটা দেখো, এখানে তারাই কিন্তু ভালো করবে অনেক কিছু, কিন্তু স্ট্রেস ম্যানেজমেন্টের একটা ব্যাপার আছে। তুমি স্ট্রেস ম্যানেজমেন্টে তত বেশি কনভিনিয়েন্ট হবে, তত বেশি প্রফিশিয়েন্ট হবে, যত বেশি তোমার প্রস্তুতিটা আগে থেকে ভালো থাকবে। এটা কিন্তু তোমরা রিয়ালাইজ করতে চাও না। এই জন্য আমি তোমাদেরকে বলবো, শুরুতে যে কাজটা করবা, তোমরা এমসিকিউ, আমরা যেভাবে তোমাদের মাস্টার ব্যাচের ক্লাসে যে শিটগুলো প্রোভাইড করেছি, অথবা ক্রাশ ব্যাচ, আমি যেটা বলি ক্রাশ ব্যাচে যে শিটগুলো প্রোভাইড করেছি, একদম ওই শিটগুলো ফাতা ফাতা করে দাও। আমার ইংলিশের জন্য আমি তোমাদেরকে খুব কনফিডেন্টলি বলতেছি, যেহেতু লিটারেচার পার্টটা নতুন করে এসেছে, আমি লিটারেচারও তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিব। কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি, আল্লাহ রহিম রহমান যদি চাই ভাই, এর ওপরে তুমি কোনো শিট পাবা না। আমি আমার সর্বোচ্চ শ্রম দিয়ে আমি কিন্তু গ্রামার এবং ভোকাবুলারি এমসিকিউ এর কথা বলতেছি, এই শিটগুলো তোমাদেরকে প্রোভাইড করেছি। ক্লিয়ার বিষয়টা? সো আমার ইংলিশের জন্য তুমি শুধুমাত্র আমার শিটগুলো শেষ করে ফেলবা। ম্যাথ তারেক স্যার, শুভ্র স্যারের কাছে শুনবা, বা অন্যান্য স্যার যে, সামনের পরীক্ষার জন্য ওই শিটগুলো পড়লেই হবে স্যার? শুধু ওই শিটগুলো পড়লেই হবে, আপনি নতুন কোনো এডিশন দরকার নেই, শুধু ওই শিটগুলো পড়লেই হবে। এখন শুধু আর দুইটা শিট এক্সট্রা দিব, একটা হলো প্রোভার্বসের, আর একটা হলো তোমার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এই দুইটা শিট তো প্রোভাইড করিনি, যা শুধু এই দুইটা শিট তুমি কালেক্ট করে নিবা, আগের ব্যাচেও আমি দিয়ে দিব। এই দুইটা শিট শেষ করলেই হবে। ক্লিয়ার? এখন তোমাদের যেটা বলতেছি, এখন আমি তোমাদেরকে বলবো, তোমরা এমসিকিউ, এমসিকিউ এবং রিটেন, সবাইকে মিউট করে দাও। এমসিকিউ, ওরা আনমিউট করে তারপরে কথা বলবা। এমসিকিউ এবং রিটেন সমান তালে, একটু স্ক্রলটা উপরে দিয়ে দাও। আমি ফেসবুকে যে লাইভ গেছো, ও যাও যাও, চলে যাও ফেসবুকে লাইভ, চলে যাও। আচ্ছা, একটু দাঁড়াও, আমরা ফেসবুকে লাইভে যাচ্ছি তো একটু। ওকে, সো যেটা বলতে গিয়েছিলাম তোমাদেরকে, যে এমসিকিউ এবং রিটেন সমান তালে পড়তে হবে। দেখো, তোমরা বারবার পরীক্ষার ডেট পাবলিশ হচ্ছে, আমরা বারবার পরীক্ষা দিচ্ছি, কিন্তু দিন শেষে অনেকের কিন্তু কপালে দেখা যাচ্ছে কি ব্যর্থতা, বা আরেকটা ব্যর্থতার মানে ইতিহাস তৈরি হচ্ছে। আমি চাই তা না। সো যেটা বলতে গিয়েছিলাম তোমাদের, আল্লাহ রহিম রহমান তোমাদেরকে যে একটা পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা, ওই একটাই যেন তোমরা মানে মানে মাস্ট বি চাকরি হবে, এমনভাবে তোমার প্রস্তুতিটা নিয়ে রাখতে হবে। এবং বিশ্বাস করো, আমরাও তো পরীক্ষা দিয়েছি, আমরাও ঠিক এইভাবে প্রিপেয়ার ছিলাম। এই জন্য যাদের সিনিয়র অফিসার খারাপ হয়েছে, অনেকেই আসে নাই, আবার অনেকের এসেছে। যেহেতু আমরা দেখলাম ক্লাস ব্যাচে অনেক স্টুডেন্ট আমাকে মানে মেসেজ পাঠাইলো যে স্যার আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করছে। সো আমি বললাম, যাদের এসেছে তারা রিটেনের জন্য জীবন মানে একটা জীবন উৎসর্গ করে দাও। উৎসর্গ মানে ওইটাই না, জীবনই যদি চলে যায় তাহলে আর সিনিয়র অফিসার দিয়ে কী হবে। তার মানে আমি বলতেছি, তোমার সর্বোচ্চ ইফোর্টটা তুমি এখানে প্রোভাইড করো। আর যাদের এমসিকিউতে কোয়ালিফাই করো নাই, তাদেরকে বলবো ভাই, আগামী অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশ 2023 সাল ভিত্তিক যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার্ড হয়ে যাও। ক্লিয়ার বিষয়টা? আর এই পরীক্ষায় তোমরা কিভাবে প্রস্তুতি নিবে, অবশ্যই রিকোয়েস্ট করবো এমসিকিউ রিটেন একসাথে প্রস্তুতি নিবে। যদি শুধু এমসিকিউ প্রস্তুতি নাও ভাই, তোমরা দেখবে জবটা পাবে না। এই জন্য বলবো, সামনে যে 2023 সাল ভিত্তিক অফিসার জেনারেল এবং অফিসার ক্যাশের পরীক্ষা, এই পরীক্ষাতে তোমরা যদি কোয়ালিফাই বা একটা চাকরি এনশিওর করতে চাও, এমসিকিউ রিটেন সমানতালে পড়বা। এমসিকিউ রিটেন সমানতালে পড়বা। এমসিকিউ এর এবং রিটেনে আমাদের যে ক্র্যাশ কোর্সটা আমরা লঞ্চ করেছি, 5টাই ক্লাস আছে আজকে আমার, এই ক্র্যাশ কোর্সটা অবশ্যই অবশ্যই তোমরা যুক্ত হবা। আর রিটেনের জন্য প্রিমিয়াম রিটেন ব্যাচে যে ক্লাসগুলো হয়েছে, এই ক্লাসগুলো খুব ভালো করে দেখবা। ওকে, সো আজকে আমি যদি বলি, আমাদের প্রিমিয়াম রিটেন ব্যাচের ক্লাস, রিডিং কম্প্রিহেনশন অ্যান্ড প্রিসিস রাইটিং ক্লাস 3। দেখো, তোমরা যারা 1 এবং 2 নাম্বার ক্লাস করো নাই, আমার অনুরোধ থাকবে, কম্প্রিহেনশনের 1 নাম্বার এবং 2 নাম্বার ক্লাস অবশ্যই অবশ্যই করবা, অবশ্যই অবশ্যই। এবং প্রত্যেকের অনুরোধ থাকবে, মিনিমাম 2 বার করে ক্লাসগুলো দেখবা, মিনিমাম 2 বার করে। লেকচার 1ও 2 বার দেখবা, লেকচার 2ও 2 বার দেখবা। আজকে লেকচার 3 আজকে একবার দেখলেই হবে। হ্যাঁ, সো এটা যদি তোমরা দেখো, খুব ভালো করতে পারবে। আর আগামীকাল লেকচার 4 নিব, দ্যাট মিনস তোমাদের কম্প্রিহেনশনের যে 4টা ক্লাস, 4টা ক্লাসই শেষ করে দিব। এখন 4টা ক্লাস পরপর কেন নিচ্ছি, এর কারণটা হলো, যেহেতু 19 তারিখে তোমার ট্রান্সলেশনের উপরে 10 মার্ক, কিন্তু কম্প্রিহেনশনের উপরে 30 মার্ক। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং তোমাদেরকে এনশিওর করতেছি,
তুমি যদি কম্প্রিহেনশনে আমাদের 4টা ক্লাস, আমার যে 4টা ক্লাস, এই 4টা ক্লাস করো, যে একেবারে লিখতে পারো না সেও মিনিমাম 20 মানে 20 পাবে 30-এর মধ্যে, আর যে একটু ভালো লিখতে পারো সে ইনশাল্লাহ 24 থেকে 26 পাবেই পাবে, 24 পাবে এটা কনফার্ম থাইকো। ওকে, সো আর কথা নেই, আসো তাহলে। স্যার একটা কথা ছিল। হ্যাঁ বোন বলো, তাড়াতাড়ি বলো। প্রশ্ন ছিল। স্যার কম্প্রিহেনশন ক্লাস 1 আর 2 এটা কোথায় করতে পারবো? এটা প্রিমিয়াম মাস্টার রিটেন ব্যাচে? বেসে, না না না, এই যে প্রিমিয়াম রিটেন বেসে 1 এবং 2 দেওয়া আছে। আমি তো আসলে প্রিমিয়াম রিটেন ব্যাচে নাই, না এটা কি মাস্টার ব্যাচে করতে পারবো? না আপু, মাস্টার বেসে পারবে না। প্রিমিয়াম রিটেন বেসে না থাকলে তোমরা কি করে জয়েন করলে আজকে? এটা তো ক্র্যাশ বাজার থেকে তো জয়েন করছে ক্র্যাশ স্যার, ব্যাচ এখন ক্র্যাশ থেকে বাজার তো আজকে প্রথম আপনার। সিনিয়র ও অফিসার ক্র্যাশ ব্যাচ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ক্র্যাশ ব্যাচের আজকে কিন্তু ক্লাস হবে 5টায়, তোমাদেরকে যুক্ত করে দিতে বলছিলাম ক্র্যাশ ব্যাচে। হ্যাঁ, সো তোমাদের একটা ক্লাস ক্র্যাশ ব্যাচে যদি তোমরা যুক্ত থাকো, একদম ফান্ডামেন্টাল 1 নাম্বার লেকচার যে ক্লাসটা, এটা আমি আবার নিব। হ্যাঁ, মানে মূল টপিকগুলো দেখাবো কিন্তু কম্প্রিহেনশন আরেকটা সলভ করাবো, ক্লিয়ার? সো তোমরা পাবে, এটা সমস্যা নেই। আচ্ছা, ফেসবুকে যারা আছো ভেরি গুড, আসসালামু আলাইকুম। স্যার আসসালাম কবে আলাইকুম। নেবেন ওই 1 নাম্বার ক্লাসটা? 1 নাম্বার ক্লাসটা আগামী সপ্তাহে না তারপরে সপ্তাহে নিয়ে নিব। হ্যাঁ, দ্যাট মিনস আগামী সপ্তাহে আমি রাজশাহী যাব, এরপরে সপ্তাহে আমি তোমাদের রিটেনের পরপর 2টা ক্লাস নিয়ে নিব। স্যার স্যার অফিসে জেনারেল ওই পরীক্ষা কবে স্যার হতে পারে? আমাদের তো পরীক্ষা 19 তারিখে তো রিটেন দেবো, এখন বাকি 2টা ক্লাস কি দেখানোর কোনো মনে সুযোগ আছে? আচ্ছা, আমি ওদেরকে 1 নাম্বার ক্লাসটা দিয়ে দিতে বলবো তোমাদের ক্রাশ ব্যাচে। ওকে, এটা বোনাস হিসাবে, ক্লিয়ার? আচ্ছা, অফিসের জেনারেল অবশ্যই 1 নাম্বার পরীক্ষাটা কবে 1 হতে নাম্বার পারে? ক্লাসটা 2বার। বোন পরীক্ষা কবে হবে আমি তো আর কন্ট্রোলার না, আমি তো কেউ বলতে পারবে না, এটা এখনো টেন্ডারই তারা অ্যানাউন্স করে নাই। সো ইউ মিনিমাম 1 মাস সময় পাবে, আই গেস 1 মাসের কম, মানে বেশি ছাড়া কম পাবে না। হ্যাঁ, সো 1 মাসের মতো সময় পাবে, ক্লিয়ার? ওকে মাই ডিয়ার। আর স্যার 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 অল্প সময়ের মধ্যে রিটেনে ওভারঅল ভালো করা যায়, একটু যদি শর্ট আচ্ছা, সাজেশন এখন দিতেন বলা আগে। যাবে না বোন, এখন আমার রেগুলার প্রিমিয়াম ব্যাচের ক্লাস, এটা আমি বলবো। একটু শর্ট সাজেশন তোমাদের ক্রাশ ব্যাচে আমি এটা বলবো, ক্লিয়ার? ক্রাশ ব্যাচে আমি ক্লাস নিব বিকাল 5টায়, তখন আমি বলবো। আর কথা নেই, আসেন তাইলে ওকে আমরা মূল ইয়েতে চলে যাই। তোমাদের মধ্য থেকে কেউ কি একটু বলবে আমাকে, আমরা কম্প্রিহেনশন সলভ করার ক্ষেত্রে কোন কোন স্ট্র্যাটেজি ফলো করি? আমার প্রিমিয়াম রিটেন ব্যাচের স্টুডেন্ট কেউ একজন আমাকে বলবে। হ্যাঁ বলো। ফার্স্টে আমরা হচ্ছে কি প্যাসেজ কোশ্চেন গুলো পড়বো, কোশ্চেন গুলো ফার্স্টে পড়ে আমরা মেইন পয়েন্ট কোশ্চেনগুলো পড়বো, ওকে? পড়ে হচ্ছে আমরা আন্ডারলাইন করবো যে মেইন কি পয়েন্ট গুলা। ভেরি গুড। দেন তাহলে হচ্ছে আমরা কোশ্চেন পড়বো, কোশ্চেনের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করবো, 2 নাম্বার স্টেপ। 3 নাম্বার স্টেপ, তারপর হচ্ছে কি আমরা ফুল প্যাসেজটা পড়বো, পড়ার পরে যেখানে যেখানে ওইগুলো দেখবো সেখানে সেখানে দাগ দিয়ে রেখে দিব যে আচ্ছা, আমরা আমরা এটা প্যাসেজটা পড়বো, প্যাসেজে যেখানে কোশ্চেনে যে কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করছিলাম, ওই আন্ডারলাইনগুলো যেখানে পাবো সেখানে আমরা কি করব, ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এরপরে ফাইনালি আমরা কোশ্চেনের সাথে মিল করে সেন্টেন্স গুলোকে আনসার লেখা শুরু করব, ক্লিয়ার বিষয়টা? তবে আনসার লেখার সময় সবচেয়ে বেশি কেয়ারফুল হব কোনটাতে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্টের সাথে ভার্বের কোনো ব্যত্যয় ঘটতেছে কিনা। ওকে, সো তোমরা যারা ফেসবুকে আসো তোমাদেরকে বলি, আজকে আমার কম্প্রিহেনশনের ক্লাস। এই কম্প্রিহেনশনের ক্লাস আমরা কিভাবে সলভ করি, প্রথমে আমরা প্রশ্নগুলো পড়ি, যে 5টা বা 6টা, তোমাদের যেমন 6টা কোশ্চেন থাকবে, প্রথমে আমরা 6টা প্রশ্ন বা 5টা প্রশ্ন, ওই 5টা প্রশ্ন পড়ে নিব, বা 4টা প্রশ্ন থাকে সেই 4টা প্রশ্ন পড়ে নিব। এরপরে প্রশ্নের কিওয়ার্ডগুলো আন্ডারলাইন করব। এরপরে আমরা প্যাসেজ পড়ব, প্যাসেজের মধ্যে ওই কোশ্চেনের অংশগুলো যেখানে পাবো ওই অংশটুকু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা নাম্বারিং করে ফেলবো। এরপরে কোশ্চেনের সাথে মিল করে আনসার লেখা শুরু করব, ক্লিয়ার বিষয়টা? এখন তাইলে আসো আমরা আমাদের নিয়ম অনুযায়ী, এটা ছিল আমাদের কম্প্রিহেনশনের পার্ট। সো এই কম্প্রিহেনশনটা কোথায় এসেছিল দেখি একটু, কোন জায়গায় এসেছিল তারা দেয়নি। আচ্ছা, এটা হলো এই যে 2024 সালে যে পরীক্ষাটা হয়েছিল জনতা ব্যাংক আরসি, সেখানকার কোশ্চেন, ক্লিয়ার বিষয়টা? ওকে, সো এই যে আছে জনতা ব্যাংক পিএলসি অফিসার আরসি 9/12/2023 যে পরীক্ষাটা হয়েছিল, সেই কম্প্রিহেনশনটা আজকে আমরা সলভ করব, ক্লিয়ার? ওকে, সো প্রথমে 4টা কোশ্চেন, এখানে 20 মার্ক ছিল, 20 মার্কের জন্য 4টা কোশ্চেন এসেছিল, এই 4টা কোশ্চেনের আনসার লিখতে হবে আপনাদেরকে। সো আমরা আমাদের নিয়ম অনুযায়ী প্রথমেই কোশ্চেনগুলো সলভ করব, তারপরে প্যাসেজ পড়া শুরু করব। আসেন তাইলে আমরা কোশ্চেনগুলো সলভ করি। দেখেন প্রথম নাম্বার কোশ্চেন কি বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য অথর, এই অথর অনুযায়ী মানে এই লেখকের ভাষ্য মতে, হোয়াট ইজ দ্য অ্যাজাম্পশন বেসড অন আমেরিকান পিপল বিলিভ দ্যাট টুডে দে আর ওয়েল অফ। আমেরিকান পিপলরা কোন অ্যাজাম্পশন, কোন অনুমানের ওপরে ভিত্তি করে তারা বলতে পারে যে আজকে তারা অনেক ভালো আছে, টুডে দে আর ওয়েল অফ। তার মানে আমেরিকান পিপলরা কোন অ্যাজাম্পশনের ওপরে ভিত্তি করে তারা বলে যে আজকে আমরা অন্যদের থেকে বা আগের মানুষের থেকে আজকে আমরা অনেক ভালো, কোন অ্যাজাম্পশনের ওপরে বেস করে বলে। তাহলে এখানে আমরা আন্ডারলাইন করব অ্যাজাম্পশন। কোন অ্যাজাম্পশন, কিসের জন্য? দে আর ওয়েল অফ। আমেরিকান মানুষ তারা যে থিঙ্ক করে তারা আজকে অনেক ভালো আছে, কোন অনুমানের ওপরে ভিত্তি করে, সে অ্যাজাম্পশনটা আমরা একটু পড়বো, ওয়েল অফের অ্যাজাম্পশন। এবার আসেন 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে,
দ্য অথর রিগার্ডস, এই অথর লেখক বিবেচনা করে দ্য কনভেনশনাল উইজডম লাইন 5 উইথ, কনভেনশনাল উইজডম 5 নাম্বার লাইনে, এই যে প্যাসেজটা আমরা পড়ব এই প্যাসেজের 5 নাম্বার লাইনে যে কনভেনশনাল উইজডম কথাটি আছে, অথর এই কনভেনশনাল উইজডম এই ওয়ার্ড কিসের সাথে বিবেচনা করে, উইথ, উইথ মানে কি, কিসের সহিত, তারা এই কনভেনশনাল উইজডম উনি কি হিসাবে বিবেচনা করতেছে এটা আমাদেরকে লিখতে হবে। তাহলে কনভেনশনাল উইজডম লাইন 5 এইটুকু আমরা আন্ডারলাইন করে রাখলাম। এবার আসেন সি নাম্বার বা 3 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে। ইন লাইন 7 and 8, 7 নাম্বার এবং 8 নাম্বার লাইনে দ্য কাপাউকু ট্রাইবসম্যান, একটা উপজাতির নাম কাপাউকু, অ্যান্ড দ্য কুং বুশমেন, এটাও আর একটা উপজাতির নাম, আর প্রেজেন্টেড, এদেরকে উপস্থাপন করা হয়েছে অ্যাজ এক্সাম্পল অফ হোয়াট টাইপ অফ মাইন্ডসেট অফ দ্য পিপল। অথর এই তার প্যাসেজে কোনো একটা জায়গায় দুইটা উপজাতির নাম বলেছে, একটা হলো কুং বুশমেন আর একটা হলো কাপাউকু ট্রাইবসম্যান। কোন টাইপের মানুষের মনোভাব প্রকাশের জন্য উনি এই দুইটা উপজাতির উদাহরণ টেনেছে সেটা আমাকে বের করতে হবে। রাইটার যে দুইটা উপজাতির উদাহরণ দিয়েছে কোন মাইন্ডসেট, কোন মানে পিপুলের কোন মাইন্ডসেটটা প্রকাশ করার জন্য বা কোন টাইপের মানুষদের উদাহরণ হিসাবে তাদের কথা উপস্থাপন করা হয়েছে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে দুইটা উপজাতির কথা মনে রাখলি হয়েছে, কাপাউকু আর কুং বুশমেন। আর 4 নাম্বার কোশ্চেনটা কি ছিল, মেনশন দ্য ভিউস অফ দ্য অথর, অথরের ভিউটা আমাদেরকে মেনশন করতে হবে, প্রোভাইডেড ইন দ্য লাস্ট 3 সেন্টেন্সেস, এই প্যাসেজের শেষ 3টা সেন্টেন্সে রাইটার কি ধরনের মতবাদ প্রদান করতে চেয়েছে সেটা আমাদেরকে লিখতে হবে। আমি একটু বলবো, দেখো রিটেনের ক্লাসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে থাকে, যেমন এমসিকিউটা এটা খুব পূর্ণাঙ্গভাবে তোমাদেরকে বুঝাইতে পারবো, তোমাদের মনোযোগ না থাকলেও বুঝাইতে পারবো, কিন্তু রিটেনটা তা না। রিটেনটাতে দুজনারই 50-50-তে 100 হবে, আমারও ফুল ইফোর্টটা দিতে হবে, তোমারও ফুল কনসেন্ট্রেশনটা দিতে হবে, তা নাহলে কিন্তু রিটেন ভালো শিখতে পারবে না। এই জন্য বললাম একটা কম্প্রিহেনশনের ক্লাস ভালো করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে কম্প্রিহেনশন কিভাবে সলভ করবা। একটা ক্লাস জাস্ট আজকের এই 1-1.5 ঘন্টা মতো ক্লাস নিব, এই 1.5 ঘন্টা ক্লাসটি একটু করে দেখো, দেখো ইনশাল্লাহ কেমন ভালো লাগবে। তাহলে প্রথমে আমরা 4টা কোশ্চেন পড়লাম। 1 নাম্বার কোশ্চেনে কি বলেছিল, কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে আমেরিকানরা বিশ্বাস করে তারা আজকে অনেক ভালো আছে। 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল, 2 নাম্বার কোশ্চেনটা ছিল 5 নাম্বার লাইনে এই যে কনভেনশনাল উইজডম এটা রাইটার কিসের সাথে রিগার্ড মানে বিবেচনা করেছে, কি হিসাবে বিবেচনা করেছে, ওকে কিসের সাথে কনসিডার করেছে। আর 3 নাম্বার হলো 7 এবং 8 নাম্বার লাইনে দুইটা উপজাতির উদাহরণ দিয়েছে রাইটার, এই দুইটা উপজাতির উদাহরণ রাইটার কোন টাইপের মানুষকে মানুষের কথা বলার জন্য এই দুইটা উদাহরণ দিয়েছে। আর ফাইনালি লাস্টের 3টা সেন্টেন্সে দ্বারা রাইটার কোন ধরনের মতবাদ প্রকাশ করতে চেয়েছে সেটা তোমাদেরকে লিখতে হবে। আসো তাইলে আমরা কোশ্চেনগুলো জানলাম। আর একটু বলে রাখি, যেহেতু এটা 3 নাম্বার ক্লাস, তার মানে কি 1 নাম্বার 2 নাম্বার ক্লাসে কিন্তু আমি থ্রোলি তোমাদেরকে নিয়ম কানুন বা এভরিথিং বোঝানোর চেষ্টা করেছি। সো এই জন্য আজকে 3 নাম্বার ক্লাসটা একটু কিন্তু কঠিন হবে, সো ভয় পাওয়ার কিছু নাই। আসেন তাইলে এই 4টা কোশ্চেনের আমরা এখন আনসার খুঁজবো, ওকে। তবে কোশ্চেনগুলো একটু মাথায় রাখবেন। দেখেন আমাদের ব্যাংকে কোশ্চেন মনে রাখা তেমন কোনো কঠিন না, কেন কোশ্চেন আসে 4টা থেকে 6টা, এর বেশি কখনোই আসবে না। বিসিএসে যেমন 10টা কোশ্চেন আসে, এর সাথে আরো অনেক কিছু, কিন্তু আমাদের এখানে তা না। ক্লিয়ার বিষয়টা? আসেন তাহলে আমরা এখন প্যাসেজটা পড়া শুরু করব। প্যাসেজটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব। রিড দ্য প্যাসেজ এন্ড আনসার দ্য কোশ্চেন এ থেকে ডি, 4 20 মার্ক আনসার ছিল, ওকে। এখন আসেন তাহলে আমরা প্যাসেজটা পড়ি, ওকে। আপনারা কি প্যাসেজটা ভিজিবল? আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে কিনা প্লিজ একটু বলবেন। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে মাই ডিয়ার, তাহলে এখন আসো আমরা একটু প্যাসেজটা পড়বো, ভালো করে বুঝবে। ফেইথ ইন প্রোগ্রেস মানে কি, উন্নতিতে যে বিশ্বাস, ইজ ডিপ উইদিন আওয়ার কালচার, দিনে দিনে আমাদের সংস্কৃতিতে এটা আরো বেশি প্রখর হচ্ছে। আমরা মনে করি কি উন্নতি মানেই কি হচ্ছে আমাদের প্রোগ্রেস, মানে আমরা ভালো আছি, হ্যাঁ, যত দালানকুটা হবে তত আমাদের মঙ্গল, আমরা এটা বিশ্বাস করতেছি। ফেইথ ইন প্রোগ্রেস ইজ ডিপ উইদিন আওয়ার কালচার, আমাদের সংস্কৃতিতে উন্নতিতে যে বিশ্বাস এটা দিনে দিনে প্রখর হচ্ছে। উই হ্যাভ বিন টট, আমাদেরকে শেখানো হয়, টিচ টট টট, আমাদেরকে শেখানো হয়। দেখো প্যাসিভ, উই হ্যাভ বিন টট মানে কি, উই হ্যাভ টট আমরা শিখেছি, আর উই হ্যাভ বিন টট আমাদেরকে শেখানো হয়। তাহলে উই হ্যাভ বিন টট আমাদেরকে শেখানো হয়, টু বিলিভ বিশ্বাস করতে শেখানো হয় যে আওয়ার লাইভস আর বেটার দেন দ্য লাইভস হু কেম বিফোর আস। দেখো কি শেখানো হয়, আওয়ার লাইফস আর বেটার, আমাদের জীবনটা অনেক ভালো, কার থেকে ভালো, দেন দ্য লাইভস
অফ দোজ হু কেম বিফোর আস, আমাদের অতীতে যারা এসেছিল তাদের থেকে আমাদের জীবনটা অনেক ভালো, অনেক কল্যাণকর, অনেক আরামদায়ক, এটা আমাদেরকে বিশ্বাস করানো হয় বা শেখানো হয়। ওকে, দ্য আইডিওলজি অফ মডার্ন ইকোনমিক্স, মডার্ন ইকোনমিক্সের যে আইডিওলজি আছে, আধুনিক অর্থনীতির যে আইডিওলজি আছে, সাজেস্ট দ্যাট, আমাদেরকে সাজেস্ট করে যে ম্যাটেরিয়াল প্রোগ্রেস, বস্তুগত উন্নয়ন, ভালো জামা কাপড় পরতে হবে, টিভি, ফ্রিজ, মোবাইল, রাস্তাঘাট, বিল্ডিং, এই যে বস্তুগত উন্নয়ন হ্যাজ ইলডেড, এনে দিচ্ছে, কি এনে দিচ্ছে? ইনহ্যান্সড স্যাটিসফ্যাকশন অ্যান্ড ওয়েলবিং। তাহলে দেখো, দ্য আইডিওলজি অফ মডার্ন ইকোনমিক্স, এই যে মডার্ন যে ইকোনমিক্স, এই ইকোনমিক্সের আইডিওলজিটা কি? সাজেস্ট দ্যাট ম্যাটেরিয়াল প্রোগ্রেস, বস্তুগত উন্নয়ন, হ্যাজ ইলডেড, এনে দিচ্ছে, কি এনে দিচ্ছে? ইনহ্যান্সড স্যাটিসফ্যাকশন, অনেক সন্তুষ্টি এনে দিচ্ছে, অ্যান্ড ওয়েলবিং, কল্যাণ এনে দিচ্ছে, এটাই আমাদেরকে বোঝানো হচ্ছে। But much more of our confidence about our own well-being comes from the assumption that, কিন্তু আমরা বুঝি যে এই যে বস্তুগত উন্নয়ন আমাদের উন্নতি এনে দিচ্ছে, এ হচ্ছে তা হচ্ছে, কিন্তু সবচেয়ে যে জিনিসটা আমাদেরকে বেশি স্যাটিসফাইড করে সেই জিনিসটা কি? সেই অ্যাজাম্পশনটা হলো যে our lives are easier than those of the earlier generation। ভাই আমরা যে আজকে হ্যাপি থাকি কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে জানেন? অনেক বস্তুগত উন্নয়ন হয়েছে, এই আমাদের এখন রকেট হয়েছে, আমাদের প্লেন, তা হাবিজাবি অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা শান্তি পাই কখন জানেন? যখন আমরা বিশ্বাস করি আমাদের জীবনটা অতীতে যারা মানুষ ছিল তাদের থেকেও অনেক কি জানো ইজিয়ার, আর্লিয়ার জেনারেশন। ভাই এরকম একটা উত্তর যেন আমি কোনো জায়গায় কোশ্চেনটা পাইছিলাম, আপনারা কি কোন কোশ্চেন কেউ বলতে পারবেন? এ নাম্বারের কোশ্চেনটা, আমেরিকান পিপল কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে তারা বলে যে তারা অতীতের থেকেও ভালো ছিল? তাহলে অ্যাজাম্পশনটা কি? এই যে দেখেন অ্যাজাম্পশন কথাটি কিন্তু চলে এসেছে, অ্যাজাম্পশন, এই যে অ্যাজাম্পশন দ্যাট আওয়ার লাইফস আর ইজিয়ার দেন দোজ অফ দ্য আর্লিয়ার জেনারেশন, এই অ্যাজাম্পশনের উপরে বেস করেই আমরা কিন্তু বেশি খুশি থাকি, ওরে আল্লাহ তোরা এখন কাজ করতে থাকি আমরা। ওকে, তাহলে এটা একটা অ্যাজাম্পশন। সো আমরা এটা এ নাম্বার কোশ্চেনের উত্তর হিসাবে আমরা কিন্তু রাখতে পারি আমাদের মাথায়। ওকে, এবার আসেন পরে কি বলতেছে। দ্য নোশন, নোশন মানে মতবাদ, দ্য নোশন মতবাদ, দ্য বিলিভ বিশ্বাস, দ্য নোশন ইজ ডিসপিউটেড দ্যাট, এই মতবাদটা কি হয়েছে? ডিসপিউট মানে খণ্ডিত হয়েছে, এই মতবাদটা বিপক্ষে চলে গেছে। কোনটা? দ্যাট উই ওয়ার্ক লেস, আমরা কম পরিমাণ কাজ করি, দেন দ্য মিডিভেল ইউরোপিয়ান পিজেন্ট, বা মিডিভেল মধ্যযুগীয় ইউরোপিয়ান পিজেন্ট মানে কৃষক সম্প্রদায়। ওকে, দ্য নোশন আমাদের যে ধারণা, কোন মতবাদ? ইজ ডিসপিউটেড খণ্ডিত হয়েছে, আমাদের মতবাদটা খণ্ডিত হয়েছে। কোন মতবাদ? দ্যাট উইল ওয়ার্ক লেস দ্যান দ্য মিডিভেল ইউরোপিয়ান পিজেন্ট, মধ্যযুগীয় ইউরোপিয়ান কৃষকদের থেকেও আমরা কম পরিমাণ কাজ করি, এই যে মতবাদটা ছিল এই মতবাদটা এখন খণ্ডিত হয়েছে। কিভাবে? However, poor they may have been, ভাই মধ্যযুগীয় যত গরিব মানুষই ছিল না কেন তার থেকেও আমরা কম পরিমাণ কাজ করি, এই মতবাদটা এখন খণ্ডিত হয়েছে। দ্য ফিল্ড রিসার্চ, একটা ফিল্ড গবেষণা হয়েছে অফ অ্যানথ্রোপোলজিস্ট, নৃবিজ্ঞানদের দ্বারা একটা মাঠে কি করা হয়েছে? একটা জরিপ করা হয়েছে। এই জরিপটা কি করেছে? গিভস অ্যানাদার ভিউ অফ দ্য কনভেনশনাল উইজডম, এই যে কনভেনশনাল উইজডম, আচ্ছা কোনটা কনভেনশনাল উইজডম একটু কেউ বলতে পারবেন? কোনটাকে কনভেনশনাল উইজডম বলতেছে? কনভেনশনাল উইজডম মানে কি? সচরাচর যে বিশ্বাসটা, গতানুগতিক যে বিশ্বাস, গতানুগতিক বিশ্বাসটা কি? এখানে বিশ্বাসটা কোনটা কি বোঝাচ্ছে? যে আমরা মধ্যযুগে ইউরোপিয়ানদের তুলনায় কম পরিশ্রম করি, থেকেও আমরা কম পরিমাণ পরিশ্রম করি, এই গতানুগতিক বিশ্বাসটা বর্তমানে অ্যানথ্রোপোলজিস্টরা একটা স্টাডি করেছে, ওই স্টাডির দ্বারা খণ্ডিত হয়েছে। তাহলে ভাই কনভেনশনাল উইজডম লাইন 5 আমরা যেন কোনো একটা কোশ্চেনের আনসার পাইছিলাম, আপনাদের কি মনে পড়ে এটা? কোন কোশ্চেনের আনসার ছিল? কোন কোশ্চেনটাতে ছিল এটা? 2 নাম্বার স্যার। দেখেন তো এই যে 2 নাম্বার কোশ্চেন 5 নাম্বার লাইনে কনভেনশনাল উইজডম দ্বারা কি বোঝানো হয়েছে, কনভেনশনাল উইজডম দ্বারা কি বোঝানো হয়েছে। ওকে, সো আচ্ছা একটা অ্যানাউন্স করে রাখি, আমি কিন্তু বিকাল 5টায় একটা ক্লাস নিব, এটা আমি লাইভে যাব, ফুল ক্লাসটা লাইভে যাব 2 ঘন্টা, ওটা এমসিকিউ। আমাদের যে ক্রাশ প্রোগ্রামটা আছে, ক্রাশ প্রোগ্রামে লেকচার 2 এটা আমি আজকে লাইভে যাব, তোমরা যারা সময় পাবে লেকচার 2 লাইভটা অ্যাটলিস্ট দেখবে, অনেক ভালো করতে পারবে। হ্যাঁ, যে
আমরা ক্লাসে কিভাবে পড়াই, কোন টাইপের লেকচার শিট প্রোভাইড করি, এটা তোমরা বুঝতে পারবে। তার আগে আসো আমরা রিটেন নিয়ে পড়ে থাকবো এখন আর ওইসব চিন্তা করবো না। তাহলে ভাই আমাদের যে গতানুগতিক বিশ্বাস ছিল যে বর্তমান জেনারেশনের মানুষ মধ্যযুগীয় যে কোনো মানুষের থেকে কম পরিমাণ পরিশ্রম করত, এই বিশ্বাসটা ডিসপিউটেড, খণ্ডিত হয়েছে কিসের দ্বারা? অ্যানথ্রোপোলজিস্টরা নতুন একটা গবেষণার দ্বারা। তাহলে এই যে কনভেনশনাল উইজডম, এইটাকে আমরা একটু মার্ক করব, এই অংশটাকে, হ্যাঁ, যে এই যে দ্য নোশন থেকে এই যে লাইনটা, এই লাইনটাকে আমরা একটু মার্ক করব এবং কত নাম্বার কোশ্চেনের আনসার লিখে রাখবো একটু বলো না, কত নাম্বার কোশ্চেন? বি নম্বর বি স্যার, নাম্বার B কোশ্চেন, নাম্বার, B। বি নাম্বার কোশ্চেন। ওকে, তাহলে আমরা পাইলাম এ নাম্বারে কি পাইছিলাম জানো? অ্যাজাম্পশন। আমেরিকান মানুষ তারা জি বিশ্বাস স্যার। করে তারা আজকে অনেক হ্যাপি, অনেক ওয়েল অফ। কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে? এই অ্যাজাম্পশনের উপরে বেস করে যে ওদের লাইফ অতীতের যে কোনো জেনারেশনের লাইফের থেকে ইজিয়ার ছিল। আর 2 নাম্বারটা ভাই এই যে কনভেনশনাল উইজডম। কোনটা কনভেনশনাল উইজডম? কনভেনশনাল উইজডম যে তাদেরকে আমাদেরকে কম পরিমাণ কাজ করতে হয় অতীতের যে কোনো মানুষের থেকে। এই যে কনভেনশনাল উইজডম, এইটা রাইটার কি হিসাবে দেখেছে, এটা ডিসপিউটেড হয়েছে। ওকে, এবার আসেন পরে আরেকটু পড়বো। দ্য লাইভস অফ সো কল্ড প্রিমিটিভ পিপুল। প্রিমিটিভ মানে কি? মধ্যযুগীয় বা প্রাচীন। প্রাচীন। দ্য Yes, sir. লাইভস মানে জীবন, LIFE, লাইফ সিঙ্গুলার, LIVES প্লুরাল। দ্য লাইভস অফ সো কল্ড প্রিমিটিভ পিপল মানে মধ্যযুগীয় বা প্রাচীন যুগের মানুষের জীবন আর কমনলি থট, তাদেরকে বিবেচনা করা হতো টু বি হার্শ, তারা অনেক বেশি পরিশ্রম করত, তারা সবসময় ব্যস্ত থাকতো। দেয়ার এক্সিস্টেন্স, তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখার জন্য। ডোমিনেটেড বাই দ্য ইনসিসেন্ট, খুব চমৎকার একটা ওয়ার্ড, ইনসিসেন্ট মানে কি জানো ভাই? বিরতিহীন। ওকে, বিরতিহীন কুয়েস্ট, চাওয়া, আগ্রহ ফর ফুড। ভাই আমরা বিশ্বাস করি কি যে মধ্যযুগের মানুষ সব সময় রাশে থাকতো, সব সময় দৌড়ের মধ্যে থাকতো, সব সময় উত্তেজনার মধ্যে থাকতো। কিসের জন্য? তাদের যে অনবরত খাদ্য অন্বেষণের যে তারা, এটার জন্য তারা, আমরা মনে করি তারা সব সময় কি করতো? সব সময় ব্যস্ত থাকতো। এটা আমাদের বিশ্বাস। ওকে, আর আমরা মনে করি আমার ঘরে তো এখন চাইল আছে, আমার আর পরিশ্রম করা লাগে না। এই যে বিষয়টা যে দ্য লাইফস অফ সো কল্ড প্রিমিটিভ পিপল, মধ্যযুগীয় মানুষের জীবনটা কমনলি থট, সাধারণত বিশ্বাস করা হতো টু বি হার্শ, তারা অনেক বেশি ব্যস্ত তাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য। তারা কিসে ব্যস্ত থাকতো? ইনসিসেন্ট কুয়েস্ট, অনবরত ধাবন করতো। কিসের জন্য? তাদের খাদ্য অন্বেষণের জন্য। ইনফ্যাক্ট, কিন্তু বস্তুত, প্রিমিটিভ ডু লিটিল ওয়ার্ক, কিন্তু বস্তুত ভাই মধ্যযুগীয় বা প্রাচীন মানুষগুলা কম পরিমাণ কাজ করত, মানে রিসার্চে পাওয়া গিয়েছে। ওকে, বাই কন্টেম্পোরারি স্ট্যান্ডার্ড, সমসাময়িক যে স্ট্যান্ডার্ড, সমসাময়িক স্ট্যান্ডার্ড কি? আমাকে 8 ঘন্টা পরিশ্রম করতে হয় সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এটা হলো কন্টেম্পোরারি যে স্ট্যান্ডার্ড। বাই কন্টেম্পোরারি স্ট্যান্ডার্ড উই হ্যাভ টু জাজ দেম ভেরি লেজি। এখন রাইটার বলতে চাচ্ছে ভাই আমরা যে বিশ্বাস করি মধ্যযুগীয় মানুষ প্রচুর পরিশ্রম করতে অনবরত খাদ্য অন্বেষণের জন্য, এইটা ভাই ভুল। এমনকি আপনারা যে বর্তমানে যে স্ট্যান্ডার্ড কাজ করা, যে 8 ঘন্টা স্ট্যান্ডার্ড, এই যদি আপনি কম্পেয়ার করেন মধ্যযুগের মানুষের সাথে, আপনার তাদেরকে কি মনে হবে জানেন? লেজি, অলস মনে হবে। কেন? উদাহরণস্বরূপ, ইফ দ্য কাপা উকু, এটা একটা উপজাতির নাম। উপজাতি। ইফ দ্য কাপা উকু অফ পাপুয়া শহরের কাপা উকু উপজাতি ওয়ার্ক ওয়ান ডে, তারা যদি একদিন কাজ করতো, দে ডু নট লেবর অন দ্য নেক্সট, তারা পরের দিন আর কাজ করতো না। মানে আজকে কাজ করবে, শনিবার কাজ করবে, রবিবার ঘুমাবে, সোমবার কাজ করবে, মঙ্গলবার ঘুমাবে। কি জিন্দেগি দেখেন। ওকে, কুং বুশম্যান, এটা কিন্তু আমাদের কোশ্চেনে ছিল। কুং বুশম্যান পুট ইন অনলি 2.5 days পার উইক। ভাই কুং বুশম্যান যে উপজাতি ছিল মাত্র 1 সপ্তাহে 2.5 দিন কাজ করতো, 2.5 days, আর 4.5 দিন, মাত্র 2.5 দিন কাজ করতো আর 4.5 দিন ঘুমাইতো বা পরিবারে সময় দিত। অ্যান্ড 6 hours পার ডে, তারা যে 2.5 দিন কাজ করতো, সারাদিন না, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করতো। মানে একটা সপ্তাহে 6 12 আর 3 15 ঘন্টা কাজ করতো, যেখানে আমরা 40 ঘন্টা কাজ করি। ওকে, ইন দ্য স্যান্ডউইচ আইল্যান্ড অফ হাওয়াই স্যান্ডউইচ আইল্যান্ড আরেকটা জায়গা, মেন ওয়ার্ক অনলি 4 hours পার ডে, তারা কেবল একদিনে 4 ঘন্টা কাজ করতো, এর বেশি কাজ করতো না। অ্যান্ড অস্ট্রেলিয়ান অ্যাবরজিনস মানে কি? আদিবাসী। অস্ট্রেলিয়ান আদিবাসী হ্যাভ সিমিলার শিডিউল, ওরাও কম পরিমাণ কাজ করতো। দ্য কি টু আন্ডারস্ট্যান্ডিং হোয়াই দিস স্টোন এজ পিপল ফেইল টু অ্যাক্ট লাইক আস। এখন আপনাদের মনে হইতে পারে ভাই কেন এই যে পাথরের যুগের মানুষ এত কম পরিমাণ কাজ করতো, কেন
কিসের জন্য? এই যে বিলিভটা ইনক্রিজিং দেয়ার ওয়ার্ক ইফোর্ট টু গেট মোর থিংস ইজ দ্যাট দে হ্যাভ লিমিটেড ডিজায়ার। ভাই তারা এত কম পরিমাণে কাজ করতো কারণ তাদের ডিজায়ারটা কম ছিল, এই জন্য তারা কম পরিমাণ কাজ করতো। দেখো ভাই আমি তোমাদেরকে একটু বলি, আমরা মনে করি কি আমরা অনেক সুখী, আমাদের এ আছে তা আছে, ভাই আমরা সারা দিন রাত, যেমন দেখো আমি ধরো একটা আইফোন কিনতে চাচ্ছি, ফর এক্সাম্পল ধরো আইফোন এই যে 17 প্রো ম্যাক্স, এই লাস্ট কি 17 না 16 গোলাপ কালার, ইয়ে কালার, পিঙ্ক কালার কোনটা, যাই হোক 17 প্রো ম্যাক্স, আমি সিম্পলি বলি গত মাসে আমি একটা টিভি কিনেছি, হ্যাঁ 1,04,000 টাকা দিয়ে। এখন স্যামসাংয়ের এই যে টিভিটা কেনার জন্য আমার কিন্তু ভাই ক্লাসের সংখ্যা বাড়ানো লাগছে। আমি জেনারেলি দেখা যাচ্ছে আমি 15 থেকে 20টা মতো ক্লাস নিই, কিন্তু যেহেতু লাস্ট 3 মাস দেখবা আমার 32-33টা করে ক্লাস নেওয়া লাগছে। কারণটা কি? এই যে আমার এক্সপেকটেশন বেশি, আমার বাসায় একটা বড় টিভি লাগবে। কিন্তু ভাই আগেও কিন্তু আমার খুব সুন্দর অল্টনের একটা 41 না 42 ইঞ্চি টিভি ছিল, যথেষ্ট বড়। এই যে দেখেন আমার এক্সপেকটেশন বা আমার চাওয়াটা যত বাড়তেছে তত বেশি কিন্তু আমার পরিশ্রম করা লাগতেছে। কিন্তু আমি যে আজকে আপনার এখানে ক্লাস নিচ্ছি এর কারণে কিন্তু আমার পরিবার ডিপ্রাইভড হচ্ছে। এই টাইমটা আমি কিন্তু আমার ওয়াইফের সাথে, আমার বউ বাচ্চার সাথে, আমার বাবা মার সাথে স্পেন্ড করতে পারতাম, ওদেরকে নিয়ে বিকালে ঘুরতে পারতাম, ওদের সাথে বিভিন্ন জায়গায় যেতে পারতাম, তাহলে কিন্তু কোয়ালিটিফুল টাইম আমি তাদেরকে দিতে পারতাম। কিন্তু তা না করে আমি টাকার জন্য আমি কিন্তু ক্লাসে চলে এসেছি। তাহলে এই যে দেখেন আমাদের এক্সপেকটেশন বা ডিজিয়ার যত বাড়বে তত কিন্তু ইনার যে শান্তি, ইনার কামনেস, এটা কিন্তু তত বেশি ডেটোরিওরেট করবে, মানে কি তত বেশি হারিয়ে যাবে। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। রাইটার এটাই বলতে চাচ্ছে যে আধুনিক যুগের মানুষ এ চাই তা চাই, এ দরকার ও দরকার, আমার একটা ফ্ল্যাট আছে, আমার একটা 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। মন বলে না 1300 স্কোয়ার ফিট খুব ছোট হয়ে যায়, একটা 1650 থেকে 1800 স্কোয়ার ফিট হইলে খুব আরামে এসে চলা যায়। ভাই 1300 কিন্তু কাফি, কিন্তু না আরও একটা ফ্ল্যাট দরকার, আবার আমার 30-40 লাখ টাকা দরকার এক্সট্রা, আবার তুমি আয় করা শুরু করো, আবার শান্তি নষ্ট। কিন্তু না, এই যে এক্সপেকটেশন যত বাড়বে তত কিন্তু আপনি অশান্তিতে থাকবেন। তাই এখানে বলতে চাচ্ছে যে কাপাউকু ওরা অনেক লেজি মনে করেন, তারা কম পরিমাণ কাজ করতো। কারণটা কি? কারণটা হলো ওদের ডিজায়ারটা কম ছিল। এই যে লাস্ট লাইনটা যেটা বললো, increasing their work effort to get more things is that they have limited desire. তাদের অনেক জিনিস দরকার, এটা তারা চিন্তা করতো না। in the race between wanting and having, ভালো করে দেখেন ভাই, ইন দ্য রেস, আমরা সবসময় রেসে আছি, ওয়ান্টিং অ্যান্ড হ্যাভিং এর রেসে কিন্তু আমরা আছি। আমরা শুধু চাই, এই যে ওয়ান্টিং এবং হ্যাভিং, চাওয়া পাওয়ার যে রেস, ইন দ্য রেস অফ ওয়ান্টিং অ্যান্ড হ্যাভিং, চাওয়া পাওয়ার রেসে দে হ্যাভ কেপ্ট দেয়ার ওয়ান্টিং লো। চাওয়া এবং পাওয়ার যে রেসটা, এই রেসে তারা চাওয়ার মাত্রাটা কমাই দিত, তাহলে পাওয়ার মাত্রাটা যা পাবে তাতেই খুশি। and in that way ensures their kind of satisfaction. এই কারণে তাদের স্যাটিসফ্যাকশনটা বাড়তো, তারা চাওয়াটা কম, তারা চাইতো কম বলে তাদের স্যাটিসফ্যাকশনটা বেশি ছিল। ওকে, ফাইনাল পেজটা দেখো। দে আর ম্যাটেরিয়ালি পোর। ভাই বস্তুগতভাবে তারা অনেক গরিব, তাদের কাছে আইফোন ছিল না, তাদের ভালো ফ্ল্যাট ছিল না, তাদের টিভি ছিল না, ফ্রিজ ছিল না, ওয়াশিং মেশিন ছিল না। ম্যাটেরিয়ালি হয়তো তারা পোর ছিল, বাট বাই কন্টেম্পোরারি স্ট্যান্ডার্ড, সমসাময়িক আমরা যে স্ট্যান্ডার্ড মনে করি, একটা মানুষের একটা গাড়ি থাকবে, ল্যাম্বরগিনি থাকবে, একটা আইফোন থাকবে, এ থাকবে তা থাকবে, তাইলে সে ভালো। এই যে কন্টেম্পোরারি স্ট্যান্ডার্ডে ম্যাটেরিয়ালি তারা অনেক পোর ছিল, বাট ইন অ্যাট লিস্ট ওয়ান ডাইমেনশন, একটা দিক থেকে, টাইম, উই হ্যাভ টু কাউন্ট দেম রিচার। কিন্তু টাইমের দিক থেকে তাদেরকে আমরা ধনী বলতে পারি। সবচেয়ে মনে রাখবেন, সেই ব্যক্তি ধনী যে নিজেকে সময় দেয়, সেই ব্যক্তি ধনী যে পরিবারকে সময় দেয়, যেটা থেকে কিন্তু আমরা মডার্ন পিপলরা আস্তে আস্তে দেখেন দূরে সরে আসছি। হ্যাঁ, এই জন্য দেখেন আমরা অনেক কিছু করতেছি। দেখেন আমার বস কিছুদিন আগে সে কই গেল, থাইল্যান্ড ঘুরতে গেল। এই থাইল্যান্ড ঘুরতে গিয়ে তার কত লাগলো, সে টোটাল প্রায় 4.5 লাখ খরচ করলো। 4.5 লাখ মানে তার 2 বছরের শান্তি শেষ, পুরো 2 বছরের সেভিংস নিয়ে একবার ঘুরতে গেল। কিন্তু ভাই এত পরিশ্রম না করে জাস্ট একটু বাংলাদেশের যে কোনো একটা পদ্মার পাড়ে আপনি 7 সকালে হাঁটবেন, কিসের থাইল্যান্ড, অন্যরকম একটা শান্তি আপনি পাবেন। সো থাইল্যান্ডে গিয়ে আপনি 10 দিন থেকে এসে আপনার 4 বছরের সঞ্চয়, 4 বছর কষ্ট করবেন, এটা তো দরকার নেই। সেই জিনিসটা এখানে বলতেছে। বাট ইন অ্যাট লিস্ট ওয়ান ডাইমেনশন, টাইম, এই টাইমের দিক থেকে তারা অনেক বেশি ধনী ছিল। উই ডু নট রেইজ দিস ইস্যু টু ইমপ্লাই দ্যাট
রাইটার বলতে চাচ্ছে উই ডোন্ট রেইজ দিস ইস্যু। এই যে আমি ইস্যুটা মানে রেইজ করলাম যে কাপাওকু কম পরিশ্রম করতো, তাদের ডিজায়ার কম ছিল, আধুনিক যুগের মানুষ বেশি পরিশ্রম করে, ডিজায়ার বেশি, এই যে ইস্যুটা আমি যে আমি ইঙ্গিত করতেছি এটার জন্য না। কোনটার জন্য? উই উড বি বেটার অফ অ্যাজ পলিনেশিয়ান নেটিভস অর মিডিভেল পিজেন্ট, মধ্যযুগীয় বা প্রাচীন যে কোনো মানুষের থেকে আমরা ভালো, এইটাকে ইন্ডিকেট করার জন্য আমি এইটা তুলি নাই। নর আই অ্যাম আর্গিউইং দ্যাট, আবার আমি এটাও বলবো না প্রোগ্রেস হ্যাজ মেড আস ওর্স অফ। আবার আমি এটা বলতে চাচ্ছি, আমি এটা বলতে চাচ্ছি না যে আমাদের থেকে ওদের থেকে আমরা বেশি ভালো বা আমাদের থেকে ওরা বেশি ভালো, আমি এইটা বলতে চাচ্ছি না। আমি কি বলতে চাচ্ছি? আই অ্যাম ইনস্টেড, আমি এইটা বলতে চাচ্ছি বরং মেকিং আ মাস সিম্পলিয়ার পয়েন্ট, আমি একটা সিম্পলিয়ার পয়েন্ট উপস্থাপন করতে চাচ্ছি। সেটা কি? উই হ্যাভ পেইড আ প্রাইস ফর প্রসপারিটি। আমি যে পয়েন্টে ইন্ডিকেট, রাইটার বলতে চাচ্ছি, আমি যে পয়েন্টে ইন্ডিকেট করতেছি সেই পয়েন্টটা হলো উই হ্যাভ পেইড আ প্রাইস ফর প্রসপারিটি। এই যে প্রসপারিটি, আমাদের এত উন্নতি, এত সমৃদ্ধি, এটার জন্য আমাদেরকে পরিশোধ করতে হচ্ছে, এটার জন্য মডার্ন পিপলকে পে করতে হচ্ছে। এই জিনিসটা আমি কি করতে চাচ্ছি? হাইলাইট করতে চাচ্ছি। Capitalism has brought a dramatically increased standard of living. ক্যাপিটালিজম আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংটাকে বাড়িয়ে দিয়েছে, আমাদের জীবনযাত্রার মাত্রাকে উন্নতি করেছে, বাট অ্যাট দ্য কস্ট অফ মাস মোর। ভাই, ক্যাপিটালিজম আমাদের জীবনকে অনেক উপরে তুলেছে, কিন্তু যতটুকু উপরে তুলেছে এর থেকে বেশি জিনিস কেড়ে নিয়েছে। মাস মোর কস্টের মাধ্যমে আমরা ডেভেলপমেন্টটা পাচ্ছি। বাট উই আর বার্নিং আপ দোজ ক্যালোরিজ অ্যাট ওয়ার্ক। আমরা আমাদের টোটাল ক্যালোরিটা আমরা কি করে দিচ্ছি? শেষ করে দিচ্ছি। উই হ্যাভ কালার টেলিভিশন, আমাদের কিন্তু কালার টেলিভিশন আছে, কম্প্যাক্ট ডিস্ক প্লেয়ার, আমাদের সিডি প্লেয়ার আছে, বাট উই নিড দেম টু আনউইন্ড আফটার আ স্ট্রেসফুল অফিস ডে। আমাদের বাসায় টিভি আছে, দেখো আমি একটা সুন্দর টিভি কিনলাম, বড় একটা টিভি কিনেছি, কিন্তু এই টিভিটা আমরা কখন ছাড়ি? একটা দিন শেষে ক্লান্তি দূর করার জন্য টিভি। সো ক্লান্তিটাই যদি না আসতো তাহলে তো টিভির দরকার ছিল না। সেটাই রাইটার বলতে চাচ্ছে। উই টেক ভ্যাকেশন, আমরা এখন ভ্যাকেশনে যাচ্ছি, সুইজারল্যান্ড যাচ্ছি, এখানে যাচ্ছি, সেখানে যাচ্ছি, বাট উই ওয়ার্ক সো হার্ড থ্রু আউট দ্য ইয়ার দ্যাট ডে। কিন্তু ওই ভ্যাকেশনের 2 দিনের উদযাপনের জন্য সারাটা বছর আমাদেরকে পরিশ্রম করতে হচ্ছে। ইনডিসপেন্সেবল, অপরিহার্য, এই সিনোনিমেও কিন্তু আসে। ইনডিসপেন্সেবল মানে অপরিহার্য, ইনডিসপেন্সিবল টুয়ার্ড স্যানিটি, স্যানিটি মানে শান্তি। দ্য কনভেনশনাল উইজডম, ওই যে কনভেনশনাল যে উইজডম 5 নম্বর লাইনে অলরেডি পেয়েছিলাম, দ্যাট ইকোনমিক প্রোগ্রেস হ্যাজ গিভেন আস মোর থিংস। আমাদের একটা কনভেনশনাল উইজডম আছে, ইকোনমিক প্রোগ্রেস আমাদের জীবনে অনেক কিছু এনে দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ মোর লেজার, আমরা মনে করি কি লেজারও এনে দিচ্ছে, বাট ইট মেক্স ডিফিকাল্ট টু সাস্টেইন, কিন্তু ওই লেজারটা উপভোগ করাটা, সাস্টেইন করাটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। খুব চমৎকার একটা প্যাসেজ, আমি জানি না আমি আপনাদেরকে কতটুকু বুঝাইতে পেরেছি, কিন্তু আমি নিজে খুব এনজয় করেছি। আসলে কি আপনারা একটু বুঝতে পেরেছেন কোন বিষয়টা রাইটার জি স্যার, ইন্ডিকেট করতে চাচ্ছে? ওকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। এক্সপেকটেশন, আমার এটা লাগবে, আমার ওটা লাগবে। বিশ্বাস করেন যতটুকু আছে, কোনোদিন কাজ না করলেও আমার 3 পুরুষ ভালো থাকতে পারবে। তারপরেও দেখেন সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়ানো, কারণ খ্যাপ মারলেই আজকে একদিনে 10,000 টাকা পাওয়া যাবে, এই যে ডিজায়ারটা জিনিসটা। বেশি। হ্যাঁ, ডিজায়ার যে 2 দিনে মানে 20,000 টাকা পাবো, জায়গা 20,000 টাকা তার কম না। হ্যাঁ, সারাদিন সরকারি ব্যাংকে খেটে পাই 40-50,000, আর এখানে 8 দিন দিলেই পাই আমি প্রায় 60-70,000, চলো যাই এখানে। এই যে শান্তি, কিন্তু কি ভাই, শুক্র শনি 2টা দিন আমি সুন্দর মতো পরিবারের সাথে সকালে নাস্তা করব, দুপুরে একসাথে খাবো, বিকালে একসাথে একটু স্ন্যাপ নিয়ে একটু ঘুরতে যাব, সন্ধ্যাবেলা দিনটা উপভোগ করব, বাচ্চা কাচ্চাকে দিব। এই যে টাইমটা, এই টাইমটার বিপরীতেই কিন্তু এই টাইমের কস্টটা আমার কোনটা? এই যে আমি ক্লাস নিচ্ছি, এটা কিন্তু আমার অপরচুনিটি কস্ট। হ্যাঁ, সেই জন্য আপনাকে বলতে চাচ্ছে রাইটার, আমরা অনেক পাচ্ছি, অনেক চাচ্ছি, কিন্তু এই পাইতে গেলে আমরা যে জিনিসটা স্যাক্রিফাইস করতেছি সেটা এর থেকে মূল্যটা বেশি। ওকে ফাইন, আমরা অনেক কিছু বুঝেছি, এখন আসো আমরা কোশ্চেন লেখা শুরু করব। কোশ্চেনটা কি বলতেছে সেটা আসি। 1 নাম্বার কোশ্চেন, যে অথার বলেছিল আমেরিকান পিপল কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে তারা বলে যে আমরা আগের থেকে অনেক ভালো আছি, তাই না? যদিও আমেরিকান কোনো মানুষের কথা বলা নেই, কিন্তু আমেরিকান মানেই তো মডার্ন পিপলদেরকেই বুঝাচ্ছে। ওই যে উপরে পাইছিলাম অ্যাজাম্পশনটা কি মনে আছে আপনাদের? অ্যাজাম্পশনটা কি ছিল মনে আছে? এই যে অ্যাজাম্পশনটা কি ছিল, যে আওয়ার লাইফস আর ইজিয়ার দেন দোজ অফ দ্য আর্লিয়ার জেনারেশন। আর্লিয়ার জেনারেশনের যে কোনো লাইফের থেকে আমাদের লাইফটা অনেক বেশি ইজিয়ার। তাহলে এইটুক লিখে দিলেই হবে যে কোন অ্যাজাম্পশনের ওপরে বেস করে আমেরিকান পিপলরা বিশ্বাস করে তাদের জীবন আজকে ভালো আছে।
তাহলে কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে? এই অ্যাজাম্পশন যে তাদের জীবনটা অন্য যে That কোনো their lives মানুষের are- অন্য যে কোনো লাইফদের সময়ের মানুষের জীবনের থেকে অনেক বেশি ইজিয়ার। এইটাই আমরা জাস্ট লিখবো। ওকে, সো এই অংশটুকু শোনো, স্যার একটা আমি প্রশ্ন ছিল একটু পরে So দেখো, Okay. according to the author, what is the assumption based on the American people believe that they are well off? তারা আজকে ভালো আছে কোন অ্যাজাম্পশনের উপরে বেস করে? ওই যতটুকু দেখিয়েছিলাম ওইটুকু আমি জাস্ট এই যে কেটে নিয়ে এসেছি। কারণ কি বলছিলাম না, যখন আমরা কোশ্চেন পড়বো, এরপরে যখন প্যাসেজ পড়বো, প্যাসেজের যে অংশে কোশ্চেনের আনসারটা পাবো ওই অংশটুকু ফার্স্ট ব্র্যাকেট করে রাখবো। সো ওই যে অংশে ফার্স্ট ব্র্যাকেট রাখছিলাম ওই অংশটুকু আমি আরেকটু তোমাদেরকে এখানে তুলে নিয়েছি। বারবার তার প্যাসেজে যাওয়া সম্ভব না, এই জন্য এখানে নিয়ে এসেছি। তাহলে এখন আমি আনসার লিখবো, আনসার লেখার আগে এইটা আরেকবার পড়বো। এটা কিন্তু এই প্যাসেজ থেকে এসেছে, হ্যাঁ, এটা কিন্তু উত্তর না, বি কেয়ারফুল। দেখেন তাহলে কি বলতেছে। But much more our confidence about our well-being comes from the assumption that our lives are easier than those of the earlier generation. এই আর্লিয়ার জেনারেশনের থেকে আমাদের লাইফটা অনেক বেশি ইজিয়ার, কমফোর্টেবল বা খুব কনভিনিয়েন্ট, এটা লিখলেই হয়ে যাচ্ছে। তাহলে এখন আমরা কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করে লিখবো, এটা আমাদেরকে বলতে হবে। কোশ্চেনের সাথে অ্যাডজাস্ট করে, মনে আছে? তাহলে এখন আমরা কি লিখতে পারি? জি, স্যার। আপনাদের এটা বলছিলাম, কোন একটা কোশ্চেনে যদি আপনি অ্যাকর্ডিং টু দ্য অথর বা অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ থাকে, আপনার আনসারও লেখা শুরু করবেন অ্যাকর্ডিং টু দ্য অথর দিয়েই। এটা লেখা ভালো। আচ্ছা, কোশ্চেন থেকে কতটুকু নিব কেউ কি বলতে পারবে? কোশ্চেন থেকে কিভাবে লিখতে পারি? তোমাদের মধ্য থেকে একজন Sir, বলো। according to the author, According to the author, the assumption The based assumption. on American people believe that today Believe they Their are well off well is off that. is that এটাই হলো মূল বিষয় ভাই। সাবজেক্ট কিন্তু দ্য অ্যাজাম্পশন। সো আমরা কি লিখবো? অ্যাকর্ডিং টু দ্য অথর অনুযায়ী কোশ্চেন থেকে দ্য অ্যাজাম্পশন, ওই অ্যাজাম্পশনটা কোন অ্যাজাম্পশন? বেসড অন আমেরিকান পিপল বিলিভ দ্যাট দে আর ওয়েল অফ। আমেরিকান পিপল তারা যে আজকে ভালো আছে, যে অ্যাজাম্পশনের উপরে বেস করে বলে, সেই অ্যাজাম্পশনটা হয় যে এই যে ইজ দ্যাট, এই কথাটা আমাদেরকে আগে লিখতে হবে। আসো আগে কোশ্চেনের এই অংশটুকু আমরা লিখে নিব, দ্রুত লিখবো আমরা। ACCORDING, অ্যাকর্ডিং। এই তোমরা কি এই কালারে লেখা বুঝতে পারতেছো? আমরা sir, পারতেছি। জি কালো স্যার, দিয়ে কিন্তু লিখি, অন্য কোনো কালার হলে সমস্যা বেশি নেই। ভালো হয়। আমরা কালো দিয়েই লিখি, সবাই একটু দেখো। হ্যাঁ, আমরা আনসার লেখা শুরু করতেছি। ACCORDING, অ্যাকর্ডিং টু দ্য অথর, অ্যাকর্ডিং টু দ্য অথর। এবার লিখবো আমরা দ্য অ্যাজাম্পশন, দ্য অ্যাজাম্পশন based on American people, based on American people believe that today they are well off. Today they are well off is that. ভাই মূল সাবজেক্ট কোনটা? মূল সাবজেক্ট কিন্তু দ্য অ্যাজাম্পশন, assumption. আর ভার্ব কোনটা? ইজ। ক্লিয়ার তো বিষয়টা? দ্য অ্যাজাম্পশন ইজ দ্যাট, অ্যাজাম্পশনটা হয় যে, সে অ্যাজাম্পশনটা কি ভাই? তাদের জীবন Their অতীতের lives যে are- কোনো মানুষ থেকে উন্নত, এটাই তো কই অ্যাজাম্পশনটা ভাই? এই যে আওয়ার Their লাইফস আর lives is ইজিয়ার easier. দেন দোজ অফ দ্য আর্লিয়ার জেনারেশন, ইজ দ্যাট দিয়ার লাইফস, তাই তো? তাদের জীবন, জি স্যার। দিয়ার লাইফস আর কি বলো ভাই, কি হবে? আর Easier. দিয়ার লাইফ Lives are ইজিয়ার। easier than those of earlier ইজিয়ারের সাথে generations. আরেকটা ওয়ার্ড যোগ করে দাও, বলছিলাম না একদম না More দিয়ে developed. আরেকটু দেয়ার লাইফস আর কি বলো ইজিয়ার Better. দাও, আরো কি? Easier and comfortable. Better, Yeah, more easy. developed, more comfortable. more developed and comfortable. Nice. Their lives Yes, sir. are more developed and comfortable than কি দিব বলো? then Those of earlier than generations. those of earlier generation. Okay, than those of earlier, অথবা একটু ওরা those of দিয়েছে না, আমি শিখাইছিলাম না Yes, sir. আপনাদের, যদি থাকে করিমস হাউস আপনি দেবেন দা হাউস অফ করিম, আর যদি থাকে দা হাউস অফ করিম তাহলে লিখবেন করিমস হাউস। আমার কথা কি বুঝতে জি, সমস্যা স্যার, জি, হচ্ছে? স্যার, কতদিন বুঝতে ধরে পারছি। ক্লাস করছেন? তাহলে স্যার, এখানে স্যার, দেন then- দোজ অফ, এই দোজ অফের জায়গায় আমরা একটু লিখে দিই দেন The lives of. ইয়েস, The earlier gen. দেন দা lives Lives of of earlier then the generation. lives of কি লিখবো ভাই? lives of earlier Earlier generation. generation. Then the lives of earlier generations. generations. ব্যাস শেষ। ক্লিয়ার?
দেন দ্য দোজ অফ আর্লিয়ার জেনারেশন। এই এখন তুমি দেখো এখন আমরা যে- কিছুই করি নাই, জাস্ট 2-3টা ওয়ার্ড অ্যাড করেছি। এই 2-3টা ওয়ার্ডের জন্যই 5-এর মধ্যে তুমি মিনিমাম 4 পাবে, 4 এরকম দিতেই পারবে না, দিলে স্যার জান্নাতে যাইতে পারবে না। বুঝতে পারছি বিষয়টা? হ্যাঁ, এখন কার একটা জি, স্যার। কোশ্চেন ছিল সে বলবে, কার কি কোশ্চেন ছিল স্যার। সে বলবে। হ্যাঁ বলো। হ্যাঁ, আমি আসলে প্রশ্নটা মানে এরকমই বলছিলাম যে একটা প্রশ্নের আনসার তো মনে করেন আমাদের এখানে মনে করেন যে নিচের একটা বাক্যের মধ্যে দিয়ে ফেলছি। হ্যাঁ এখন উত্তরের জন্য একটা বাক্য লিখলে কি আমরা 5-এর মধ্যে হ্যাঁ, কত 5-এ পাইতে পারি? 5 উত্তরের মধ্যে একটা। শোনো, ব্যাংকে সবচেয়ে মজার আচ্ছা। ব্যাপার, তুমি যত সংক্ষেপে যত বেশি উপস্থাপন করতে পারবা, কি পয়েন্ট যেটা দরকার সেটা, অপ্রাসঙ্গিক টেনে হিসড়ে লম্বা করার কোনো মানে হয় না। সেটা ম্যাথ হোক, সেটা কম্প্রিহেনশন হোক, সেটা জেনারেল নলেজ হোক, যা হোক তাই সংক্ষেপে আনসার। 2 ঘন্টার মধ্যে সর্বোচ্চ কোশ্চেন তোমাকে আনসার, সব কয়টা কোশ্চেন আনসার করতে হবে। খুব ভালো না, কিন্তু তুমি জাস্ট মিডিওকর পর্যায়ে আনসার করো, তোমার চাকরি নিশ্চিত। বুঝাইতে পারছি? আর জি, খুব স্যার। ভালো পারলে তো অবশ্যই জি, স্যার। লিখবে, তবে টেন হিস্ট্রি বড় করতে যেও না। হ্যাঁ, আমি দেখেছি অনেক যে স্যারের, বই দেখে আমি মানে আমি করতেছি, অনেক হ্যাঁ, স্যারের আমি প্র্যাকটিস করতেছি, অল্প অল্প দেখতেছি ভিডিও প্রথম ক্লিপস দিকে। দেখেছি যে কম্প্রিহেনশনে আপনারা একটু বড় বড় করে লেখার চেষ্টা করবেন। ভাই একটু স্যার, এটাই মানে বলছি রিকোয়েস্ট এখানে। থাকবে, যারা বলতেছে কম্প্রিহেনশনে বড় বড় করে লিখবেন তারা কয়জন চাকরি করে, এটা একটু দেখবেন ব্যাংকে। কারণ আমি 2-3 জন টিচারে দেখেছি তো, আমি পরে ব্যাকগ্রাউন্ড খোঁজ নিয়েছি, কেউ চাকরি করে না। এই জন্যই বলছি কম্প্রিহেনশন টেনে টেনে বড় করবেন। ক্লিয়ার বিষয়টা? সো তারা স্যার, যদি বুঝতে পারছি। পরীক্ষায় একটা পরীক্ষা দিত 2 ঘন্টার, তাইলে বুঝতা যে সে, আচ্ছা যাই না, এটা কোনো কিছু না। আমি বললাম, আমি জেনে শুনে বলতেছি, আল্লাহ রহিম রহমান, একদম কোনো রকম আমি আমার ভর্তিকৃত স্টুডেন্টদের সাথে একটা মিথ্যা কথা বলি না। আমি সুমন, ভর্তির আগে হয়তো কিছু হইতে পারে, এটা আমি ঠিক জানি না। সো তোমরা যেহেতু আমার ভর্তিকৃত অ্যাডমিটেড না, স্যার, স্টুডেন্ট, আগে পরে কোনো সময় তোমাদের হয় না, সাথে স্যার। কখনো আমি কোনো মিথ্যা কথা বলি না। যতটুকু দরকার ততটুকু আনসার। আরেকটা কোশ্চেন থাকে, একটা 2টা। ওকে, আবার একটু বলে রাখি, কিন্তু আজকে কিন্তু লাইভ যাবো, হ্যাঁ 5টার সময়, ওইটাও দেখবা। ওটা হলো আমাদের ক্র্যাশ কোর্স 2 Okay, 2 নাম্বার sir. শিট। ওকে মাই ডিয়ার, এখন চলে আসো, আমরা 2 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখবো, থাকো কারো কিছু সময়। আসো, বি নাম্বার কোশ্চেন। দ্য অথর রিগার্ডস, অথর বিবেচনা করে, দ্য কনভেনশনাল উইজডম লাইন 5। এই কনভেনশনাল উইজডম কিন্তু 2বারে আছে, একদম শেষ দিকেও একবার আছে, আবার 5 নাম্বার লাইনেও জি, আছে। স্যার, 5 নম্বর রাইটার লাইনে বলেছে 5 নাম্বার লাইনের যে কনভেনশনাল উইজডম, এটা রাইটার কিসের সাথে রিগার্ড উইথ, কিভাবে বিবেচনা করেছে সেটা আমাকে বের করতে হবে। এটা কিভাবে বিবেচনা করেছে। তাহলে আগে আসো 5 নাম্বার সেন্টেন্সের কনভেনশনাল উইজডমে আমরা চলে যাই। কনভেনশনাল উইজডম কি ছিল প্রথম ইয়েতে আমরা দেখব। কনভেনশনাল উইজডমটা এই যে, দ্য ফিল্ড স্যার, ওখানে রিসার্চ প্রশ্নের নিচেও অফ তো লেখা ছিল। অ্যানথ্রোপোলজিস্ট গিভ অ্যানাদার ভিউ অফ দ্য কনভেনশনাল উইজডম। ভাই এই অংশটুকুই আমি কি করেছি, ওই জায়গায় নিয়ে গিয়েছি। আচ্ছা, আমরা তো পড়ার সময় জেনেছিলাম কনভেনশনাল উইজডম কোনটা, যে আমাদেরকে কম পরিমাণ কাজ করতে হয় দেন দা কোনটা বলেন না, মিডিভেল বা প্রিমিটিভ মানে নেশন থেকে, Peasant। প্রিমিটিভ যে কোনো European peasants। মানুষের থেকে আমাদেরকে কম পরিমাণ কাজ করতে হয়। এই কনভেনশনাল উইজডমটা রাইটার কিসের সাথে বিবেচনা করেছে ভাই? ডিসপিউটেড। পাইলাম না আমরা? এই যে এটা ডিসপিউট, এই যে দেখেন, দ্য নোশন ইজ ডিসপিউটেড, এই নোশনটা কি করা হয়েছে, ডিসপিউট, খণ্ডিত হয়েছে। কোন নোশনটা? ওই যে অতীতের মানুষ আমাদের থেকে কম পরিমাণ কাজ করত, এই নোশনটা ডিসপিউটেড হয়েছে। তাহলে রাইটার এই যে আমাদের কম পরিমাণ কাজ করা লাগে, এই নোশনটার সাথে একমত না দ্বিমত, তাই বলেন? মানে রাইটার এটার সাথে কি মানে দ্বিমত, স্যার। নাকি না কোনো ডাউট না, আছে? স্যার, দ্বিমত এখানে। দ্বিমত অথবা দ্বিমত, ডাউট দ্বিমত, তৈরি স্যার। করেছে রাইটার। ওকে ওকে, তাহলে আসেন আমরা সেটা এখন লিখবো 2 নাম্বার কোশ্চেনটা। ওকে দেখেন, দ্য নোশন, ধারণা, কোন নোশনটা? আমি একটু অন্য কালার নিয়ে That is আপনাদের বুঝতে সুবিধা disputed হবে। that দ্য নোশন ইজ ডিসপিউটেড দ্যাট উই ওয়ার্ক লেস দ্যান দ্য মিডিভেল ইউরোপিয়ান। এটা কিন্তু নোশন, মনে রাখবেন। দ্য নোশন ইজ ডিসপিউটেড দ্যাট, নোশন কোনটা সেটা আগে জানবেন না। এই নোশনটা ডিসপিউট Yes, হয়েছে, we work. নোশন কোনটা, যে উই ওয়ার্ক লেস We দ্যান work দ্য less মিডিভেল than- ইউরোপিয়ান পিজেন্ট হাউএভার পোর দে হ্যাভ বিন। মানে মধ্যযুগের যত গরিব মানুষই আছে না কেন, তার থেকেও আমরা কম কাজ করি। সাধারণত কি, কম কাজ করলে সে গরিব, তাহলে একদম গরিব মানুষ মানে কি একদম কাজ করে না, তার থেকেও আমরা কম পরিমাণ কাজ করি। এই নোশনটা ডিসপিউটেড হয়েছিল। কিভাবে? দ্য ফিল্ড রিসার্চ অফ দ্য অ্যানথ্রোপোলজিস্ট গিভ অ্যানাদার ভিউ অফ দ্য কনভেনশনাল উইজডম। কারণ কনভেনশনাল উইজডম সম্পর্কে অ্যানথ্রোপোলজিস্টরা একটা রিসার্চ করেছিল, ওইটা আর কি বিপরীত ভিন্ন ধারণা। মত প্রদান করেছে। তাহলে আমরা কি করতে পারি এখন, আসেন আবার কোশ্চেন থেকে the লিখবো। author regards The author regards the conventional wisdom that, আগে conventional wisdomটা বলবো, হ্যাঁ, যে the conventional wisdom কোনটা? conventional wisdom we work less than the medieval European, এইটা অথর রিগার্ডস করেছে কিসের সাথে? ডাউটের সাথে, উইথ ডাউট। এই উনি কিন্তু হ্যাও বলে নাই, নাও বলে নাই, ডাউট তৈরি করেছে। কারণটা কি? কারণটা হলো একটা অ্যানথ্রোপোলজিস্টের রিসার্চ এটা ডিনাই করেছে যে আমরা ওদের থেকে কম পরিমাণ কাজ করে থাকি। এটাই তো আমার আনসার। তাহলে এখন আসেন আমরা এটা এখন লিখবো কোশ্চেন থেকে যা আছে তাই। আমি আবার ব্ল্যাক কালার নিয়ে নিলাম। এইটা লেখেন তাহলে, দ্য অথর রিগার্ডস, দ্য অথর
regards the conventional wisdom that সেই উইজডমটা লিখবো দ্যাট কি জানো উইজডম কোনটা উই ওয়ার্ক বলেন না কি উইজডমটা কি উই ওয়ার্ক লেস দেন দ্য মিডিভেল ইউরোপিয়ান তাই তো দ্য অথর রিগার্ডস দ্য কনভেনশনাল উইজডম দ্যাট উই ওয়ার্ক লেস দেন দ্য প্রিমিটিভ পিপল এখানে কি ছিল মিডিভেল ইউরোপিয়ান বা প্রিমিটিভ পিপল একই কথা দেন দ্য প্রিমিটিভ পিপল উইথ কিসের সাথে এবার বলেন ভাই পিপল উইথ কি লিখবো একটু বলেন না উইথ ডাউটের সাথে এটা কি করেছে রিগার্ড করেছে মূল জিনিস কোনটা মূল জিনিস কিন্তু এইটা দ্য অথর রিগার্ডস উইথ ডাউট অথর কি করেছে ডাউটের সাথে এই আমাদের যে কনভেনশনাল উইজডম এটা সে প্রেজেন্ট করেছে সেই কনভেনশনাল উইজডমটা কি যে উই ওয়ার্ক লেস দেন দ্য প্রিমিটিভ দ্য অথর রিগার্ডস দ্য কনভেনশনাল উইজডম উইথ ডাউটের সাথে সে কি করেছে বিবেচনা করেছে কারণটা কি যদি আরেকটু বড় করতে চান এখানে কেউ যদি আরেকটু বড় করে লিখতে চান তখন সে এভাবে লিখতে পারেন বিকজ কারণটা কি কারণ একটা রিসার্চ কি করেছে এইটাকে কি করেছে ডিনাই করেছে বা রং হিসাবে উপস্থাপন করেছে বিকজ তখন কি লিখবো বলেন না বিকজ আ ফিল্ড রিসার্চ অফ অ্যানথ্রোপোলজিস্ট এই যে এটা জাস্ট দেখে নেবেন একটু আপু because a field research of anthropologist gives another view of the conventional wisdom এখন এটাকে একটু ডিফারেন্ট ভাবে because a field research of anthropologist denies হ্যাঁ has denied দিয়ে দাও has denied the conventional wisdom অথবা has denied the belief BLIEF শেষ কনভেনশনাল উইজডমের জায়গায় বিলিভ দিলাম দেখো এতটুকু দিলেই হয়েছে আনসার যদি কেউ এখানেও রাখতো তাও হতো কিন্তু পরেরটুকু দিলে একটু একদম পূর্ণতা পাচ্ছে দ্য অথর রিগার্ডস দ্য কনভেনশনাল উইজডম এইটুকু কোশ্চেনে ছিল সেই উইজডমটা কি সেটা আমি লিখে দিলাম যে উই ওয়ার্ক লেস দেন দ্য প্রিমিটিভ পিপল অতীত মানুষের থেকে আমাদেরকে কম পরিমাণ কাজ করা লাগে এই বিলিফটা উইথ ডাউটের সাথে রিগার্ডস করেছে কারণটা কি বিকজ আর একটা রিসার্চ ফিল্ড রিসার্চ কে কন্ডাক্ট করেছিল অফ অ্যানথ্রোপোলজিস্টের একটা ফিল্ড রিসার্চ হ্যাজ ডিনাইড দিস বিলিভ এই বিলিভটাকে কি করেছে ডিনাই করেছে শেষ হ্যাঁ এখন একটা মেয়ে কথা বলতে চেয়েছিলে কি কথা বলছি এবার বলো স্যার আমি বলছিলাম আপনি যে বিকজ এ ফিল্ড রিসার্চ দিয়েছেন এখানে আমি সরাসরি দিয়ে দেব বিকজ এ অ্যানথ্রোপোলজিস্ট ফিল্ড রিসার্চ ওকে কোনো সমস্যা নেই বিকজ আ অ্যানথ্রোপোলজিস্ট ফিল্ড রিসার্চ কোনো সমস্যা নেই দ্যাটস গ্রেট যেখানে আমরা ডাউট লিখেছি ডাউটের জায়গায় যদি আমরা ডেনিয়াল বা ডিসপিউট এগুলো লিখতে কোনো সমস্যা নেই কোনো নাউন লিখতে হবে হ্যাঁ উইথ ডিনিয়াল লিখতে পারো ডিসপিউট লিখলে হবে উইথ ডিসপিউট হ্যাঁ ডিসপিউট হয় ডিসপিউট নিজেও নাউন শেষ এইভাবে তার মানে কি কম্প্রিহেনশনটাকে তোমাদের সামনে এমন ভাবে উপস্থাপন করা হয় দেখবা কোনো কম্প্রিহেনশনের ক্লাস কিন্তু লাইভ যায় না আমার কিন্তু একটা কম্প্রিহেনশনের ক্লাস আমি ইউটিউবেও দিয়ে দিয়েছি হ্যাঁ সো আপনার ইউটিউব থেকেও কিন্তু 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা কম্প্রিহেনশনের ক্লাস কিন্তু ইউটিউবেও আছে আপনি কিন্তু ইউটিউব থেকেও একটু দেখে নিতে পারবেন হ্যাঁ সো এগুলো একটু সাহস করে দিতে হবে সাহস করে কনফ্রন্ট করতে হবে আপনি একটু সার্চ দিয়ে দেখেন না বা আপনার ফেসবুক বিভিন্ন লাইভে তো যুক্ত থাকেন কয়টা কম্প্রিহেনশনের ক্লাস লাইভ আছে কয়টা এসের ক্লাস লাইভ আছে একটু দেখেন আপনারা সার্চ দিয়ে অনেকগুলো তো প্রতিষ্ঠান আছে কিন্তু ভাই এগুলো এইভাবে না করলে আপনারা শিখতে পারবেন না সো এটা হলো মূল বিষয় ওকে মাই ডিয়ার আমাদের বি নাম্বার কোশ্চেন হয়ে গেল দেখেন এটা কিন্তু কোনো কিছুই আমরা অ্যাড করতেছি না এইটুক করলেই ভাই আপনি 20-এর মধ্যে 16 পাইতে বাধ্য আপনি 30-এর মধ্যে 24-25 পাইতে বাধ্য ইনশাল্লাহ ওকে এবার আসি তাইলে আমরা সি নাম্বার কোশ্চেনটা কি বলতেছে সেটা আমরা একটু দেখব ইন লাইন 7 and 8 আমি আরেকবার পড়ি কোশ্চেনটা আমি একটু ভুলে গিয়েছিলাম আমি আরেকবার দেখি আমরা হ্যাঁ ইন লাইন 7 and 8 দ্য কাপাউকু ট্রাইবসম্যান এন্ড কুং বুশম্যান মানে 7 এবং 8 নাম্বার লাইনে কাপাউকে এবং কুং বুশম্যান এই দুইটা ট্রাইবের আর প্রেজেন্টেড এই উপজাতির কথা এসেছিল এক্সাম্পল হিসাবে অফ হোয়াট টাইপ অফ মাইন্ডসেট অফ পিপল কোন ধরনের মানুষদেরকে বোঝানোর জন্য এই দুইটা এক্সাম্পল এই দুইটা ট্রাইবের নাম রাইটার এনেছে তাহলে এই যে দুইটা ট্রাইবের নাম রাইটার এক্সাম্পল হিসাবে এনেছে কোন ধরনের মানুষদেরকে বোঝানোর জন্য ব্যাস সেটা লিখলেই হবে এখন একটু মনে আছে কোন ধরনের মানুষ জানো কোন ধরনের মানুষ যারা মনে করে যে মধ্যযুগীয় মানুষের তুলনায় আমরা কম
পরিশ্রম করি। ইয়েস, যারা মনে করে ওই টাইপের মানুষদেরকে উদাহরণ দেওয়ার জন্য যে যারা মনে করতেছে যে আমাদের থেকে ওদের থেকে আমরা কম পরিমাণ পরিশ্রম করি, কিন্তু বাস্তবে স্যার না, বাস্তবে আমাদের থেকে আমরা বেশি ওরা করি। কম পরিমাণ পরিশ্রম করতো, আমরা বেশি পরিশ্রম করি। আমাদের শুধু এ নাই সে নাই, এ নাই তা নাই, এটা দরকার ওটা দরকার, এত কিছুর জন্যই কিন্তু আমাদের এই অবস্থা। ওকে, সো আসেন তাইলে আমরা এখন স্যার পড়ি। ইফ দ্য কাপাউকু or one day they do not labor, next day কুং বুশম্যান তারা কি করতো, হাফ ডে কাজ করতো। যদি এখানে সঠিক উত্তর আসে নাই, মানে এটা অল্পটুকু এটা এসেছে, চিন্তা হ্যাঁ, নিজের মতো করে এটা লিখতে আমরা হবে একটু নিজের মতো করে লিখি। ওকে, গুড। আগে আসেন কোশ্চেনের সাথে মিলাই লিখি আমরা। তাহলে কি লিখবো আমরা? In line 7 and 8, the Kapoku tribesmen and the Kung Bushmen are presented as example of the people, ওই ধরনের মানুষদের এক্সাম্পল হিসাবে প্রেজেন্ট করা হয়েছিল। তাহলে আমরা এই পর্যন্ত কিন্তু লিখতে পারি একদমই কোশ্চেন থেকে। লাগে কোশ্চেন থেকে লিখি, কি লিখবো বলো ভাই? in lines 7, 8, 7 to 8 the Kapauku, Kapauku, the Kapauku tribesmen and the Kung Bushmen are presented as examples of as examples of people, ওই ধরনের মানুষদেরকে বোঝানোর জন্য দেওয়া হয়েছিল কাপা উকু, না উকু, কাপা উকু। ওকে, তাহলে আসেন একদম কোশ্চেন থেকে কিন্তু ভাই। ইন লাইন 7 and 8, 7 নাম্বার এবং 8 নাম্বার লাইনে দ্য কাপাউকু ট্রাইবসম্যান অ্যান্ড কুং বুশম্যান আর প্রেজেন্টেড, এদেরকে উপস্থাপন করা হয়েছিল অ্যাজ এক্সাম্পল অফ পিপল, ওই সকল মানুষদের উদাহরণ দেওয়ার জন্য। হু, এইবার আপনারা বলেন কোনটা? হু, তাড়াতাড়ি বলতে হবে কোনটা, এবার আপনাদেরকে বলতে হবে। হু, Who এই আপনারা think those people believe that or were think that than us? believe that we work less than আচ্ছা, হ্যাঁ, মানে এদেরকে কেন উদাহরণ হিসেবে নিয়ে আসা হয়েছে? এরা কি করে তাই বলো, এদের কি কম ছিল, এরা কেন কম কাজ করতো, সেটা একটু উপস্থাপন করো। মানে এদেরকে উদাহরণ দিছে, এদেরকে রাইটার উদাহরণ দিছে না, এদের সম্পর্কে কি বলেছে, সেখানে চলে যাও। কাপাউকু এবং বুশম্যান ওরা কি, ওরা যে টাইপের ক্যারেক্টার, সেই টাইপের ক্যারেক্টারিস্টিক্স মানুষদের উপস্থাপন করার জন্য এটা বলা হয়েছে। ওরা কোন টাইপের ক্যারেক্টারিস্টিক ছিল ওদের? কাপাউকু এবং কুং বুশম্যান কি লেজি ছিল ওরা? আর সবচেয়ে মূল বিষয় কি, মূল বিষয় এই যে আমি দিয়ে রাখছি, ওরা লেজি ছিল এটা বলবো। they had limited ডিজায়ার কম ছিল। লেজি মানুষদের উদাহরণ দেওয়ার জন্য রাইটার কি কাপাউকুদের নিয়ে আইছে? বা স্যার যারা ডিজায়ার কম ছিল, বর্তমান ডিজায়ার। যুগে 4 ঘন্টা কাজ করে আর 10 ঘন্টা ঝিমাই, তাদেরকে উদাহরণ দেওয়ার জন্য এটা বলা হয়েছে? নাকি মূল বিষয় কোনটা? তাদের কথা বলে না কেন? এই যে ডিজায়ার কম ছিল। স্যার they work effort to get more things is that they have limited desire, তাদের লিমিটেড ডিজায়ার ছিল। আরেকটা জিনিস ছিল, তারা যা আছে তাই নিয়ে স্যাটিসফাইড ছিল। এই টাইপের মানুষদেরকে উপস্থাপন করার জন্য এদেরকে ডেকে নিয়ে এসেছে। শোনো, কোন টাইপের মানুষদেরকে উদাহরণ দেওয়ার জন্য রাইটার ওই দুইটা উপজাতির কথা বলছে। তাহলে ওই দুইটা উপজাতি যে ক্যারেক্টারিস্টিক্সের, ওই ক্যারেক্টারিস্টিক্সের মানুষদেরকে উপস্থাপন করার জন্য রাইটার ওদের টেনে নিয়ে আইছে। আমি বুঝাইতে পারছি কি পারি নাই? কথা বলতে হবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে এদের ক্যারেক্টারিস্টিক্সটা কি? এদের ক্যারেক্টারিস্টিক্সরা কম পরিমাণ কাজ করতো, এটা রাইটার ফোকাস করতে চাইনি। ওরা লেজি, এটা ফোকাস করতে চাইনি। রাইটার ফোকাস করতে চাইছে কি? রাইটার ফোকাস করতে চাইছে ওদের হলো ডিজায়ারটা মানে ছিল expression কম। লিমিটেড এবং স্যাটিসফ্যাকশন ছিল বেশি, যা আছে তাই নিয়ে তারা স্যাটিসফাইড ছিল। তাহলে এই জিনিসটা আমাদেরকে লিখতে হবে, ওকে। তাহলে হু are satisfied with ইয়েস, তাহলে হু হ্যাভ Limited desire and যাদের satisfaction. কম পরিমাণ ডিজায়ার ছিল, হু হ্যাভ লেস ডিজায়ার, যারা কম পরিমাণ ডিজায়ার ছিল। তাহলে আর এক্সাম্পল অফ পিপল হু হ্যাভ, যাদের ছিল কি ছিল? লেস ডিজায়ার, DESI আর লেস ডিজায়ার, and তারা স্যাটিসফাইড, তাদের যা আছে তাই নিয়ে স্যাটিসফাইড, and are and are satisfied with what they have. very good, and are satisfied with, কি বললা বোন? what What they have. they
হ্যাভ, ব্যাস Have. এইটুক বলতে চাচ্ছি আমি। হ্যাঁ, অথবা গেট ভেরি দিলে গুড। তো হয় স্যার। ওকে, যা দাও আর কি, এই অংশটুকু দিতে পারলেই হয়েছে। তাহলে একদম দেখো আমরা শুধুমাত্র এতটুকু যোগ করছি আর কিছু না, নাথিং এলস। এতটুকু যোগ করার জন্য 5 মার্ক পাবা তুমি। তাহলে কি হলো, ইন লাইন 7 and 8 দ্য কাপুকু ট্রাইবসম্যান অ্যান্ড দ্য বুশম্যান আর প্রেজেন্টেড অ্যাজ এক্সাম্পল অফ পিপল, ওই সকল মানুষদের উদাহরণ দেওয়ার জন্য, হু হ্যাভ লেস ডিজায়ার অ্যান্ড আর স্যাটিসফাইড উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তাই নিয়েই তারা কি স্যাটিসফাইড, এই জিনিসটা বোঝানোর জন্য। ক্লিয়ার বিষয়টা? ওকে মাই ডিয়ার, sir. এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করব। আমি অনুরোধ করলাম তোমাদের যাদের 20 তারিখে পরীক্ষা, আমার 3টা ক্লাসই মন দিয়ে দেখবে। কম্প্রিহেনশন আই হ্যাভ অলরেডি টেকেন 3 ক্লাসেস। এই 3টা ক্লাস হাইলি মানে খুবই কনসেন্ট্রেশন দিয়ে দেখবে। ওকে, ফেসবুকে আমি আবারও বলি, আমি যেহেতু বিকাল 5টায় আবার লাইভে আসবো, তো যার জন্য আমরা লাইভটা এখন বন্ধ করতেছি। তোমাদেরকে একটু বুঝাইলাম যে আমরা কম্প্রিহেনশনের ক্লাসগুলো কিভাবে নিয়ে থাকি। এইভাবে আমরা আজকে 3 নাম্বার টোটাল 4টা ক্লাস নিব। প্রিমিয়াম রিটেন ব্যাচে এইভাবে আমরা 4টা কম্প্রিহেনশনের উপরে ক্লাস নিই, 5টা ট্রান্সলেশনের উপরে ক্লাস নিই, ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। আমরা 9টা ফোকাস রাইটিংয়ের উপরে ক্লাস নিই, 2টা আর্গুমেন্টেটিভ রাইটিংয়ের উপরে ক্লাস নিই, আমরা 13টা ম্যাথের উপরে ক্লাস নিই, আর হলো সাধারণ জ্ঞানের উপরে 4টা না 5টা ক্লাস নিয়ে থাকি। এইভাবে আমাদের টোটাল 40টা ক্লাস। ওকে, সো প্রিমিয়াম রিটেন ব্যাচ আমি আবারও বলবো, তোমাদের যদি পরিচিত কেউ থাকে তাকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমি প্রিমিয়াম রিটেন ব্যাচে যুক্ত হওয়ার জন্য, কারণ এটা একটা অন্যরকম সার্ভিস দেওয়া হয়। এটা মনে করতে পারো তোমাদের সিগনেচার একটা মানে প্রোডাক্ট, আমাদের টার্নিং পয়েন্ট জব 8-এর সিগনেচার একটা ব্যাচ। ওকে, থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। এই তোমরা না, এটা ফেসবুকে থ্যাংক ইউ দিলাম, তোমরা আসো। এখন আরো একটা টপিক আছে, সেটা কি প্রিসিজ রাইটিং কিভাবে লিখতে হয়। তার আগে আরো একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটা সলভ করবো না আমরা। কোশ্চেনটা কি ছিল? মেনশন দ্য ভিউজ অফ দ্য অথর প্রোভাইডেড ইন দ্য লাস্ট 3 সেন্টেন্সেস অফ দ্য প্যাসেজ। শেষের 3টা সেন্টেন্সে রাইটার কি বুঝাইতে চাইছে, তাই তো বিষয়টা। শেষের 3টা সেন্টেন্স মানে লাস্ট প্যারাটা আমরা একটু আরেকবার পড়ি, দেখি লাস্ট প্যারাটা, এই পেজটা পড়লেই মোটামুটি আরো ভালো বোঝা যাবে। হ্যাঁ, শেষের 3টা সেন্টেন্স কি বলতে চাচ্ছে একটু ভালো করে দেখো। দে আর মেনটেন পোর কোয়ান্টিটিভ স্ট্যান্ডার্ড, আচ্ছা ওকে, বাট লিস্ট ওয়ান ডাইমেনশন টাইম তাদের অনেক বেশি, আচ্ছা ওকে। উই ডোন্ট রেইজ দিস ইস্যু টু ইমপ্লাই দ্যাট উই উড বি বেটার অফ পলিনিশিয়ান, আমরা আগের মানুষের থেকে ভালো ছিলাম এটা বুঝাইতে আমি চাইনি। অথবা আর্গিউইং দ্যাট প্রোগ্রেস হ্যাজ মেড ওরসেন অফ, এটাও বুঝাইতে চাইনি। আই অ্যাম ইন স্টেট, আমি আরও বলতে চেয়েছি মেকিং আ মাস সিম্পলিয়ার পয়েন্ট, আমি আরও সহজ একটা পয়েন্ট হাইলাইট করতে চাইছি। রাইটার বলতেছে উই হ্যাভ পেইড, ইম্পর্টেন্ট কিন্তু ভাই জিনিসটা, এই যে 3 লাইন শুরু, উই হ্যাভ পেইড, একটু ভালো করে দেখবে, আমি রেড কালার নিলাম, এই যে উই হ্যাভ পেইড আ প্রাইস ফর প্রসপারিটি। ভাই প্রসপারিটি যে আমরা করতেছি এর জন্য আমাদেরকে পে করতে হচ্ছে। ওকে, ক্যাপিটালিজম হ্যাজ ব্রট আ ড্রামেটিক্যালি ইনক্রিজড স্ট্যান্ডার্ড অফ লিভিং, আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিং ব্যাপক বেড়ে যাচ্ছে, বাট অ্যাট দ্য কস্ট অফ মাস মোর, বাট আর বার্নিং আপ দিস ক্যালোরিজ অ্যাট ওয়ার্ক। তাহলে ভাই মূলটা আমি তো পরে পড়বই, কিন্তু আপনাদেরকে মূল জিনিসটাকে আগে শর্ট আউট করা দরকার। ভাই এখানে অনেক কিছু আছে, টেলিভিশন দেখতেছি, হাবিজাবি কি পড়বো আমরা দেখবো, কিন্তু এইটা কিন্তু মূল যে আমার ভালো লাগছে যে ক্যাপিটালিজম আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংসকে কি করতেছে, বাড়াচ্ছে, কিন্তু এটার জন্য আমাদেরকে অনেক বেশি পরিমাণ পে করতে, আমরা যা পাচ্ছি তার থেকে পেটা বেশি হয়ে যাচ্ছে। উই হ্যাভ কালার টেলিভিশন, আমাদের কালার টেলিভিশন আছে, আমাদের কম্প্যাক্ট ডিস্ক আছে, বাট উই নিড দেম টু আনউইন্ড আফটার আ স্ট্রেসফুল ডে অফিস। আমাদের কম্পিউটার, আমাদের টেলিভিশন আছে, আমাদের সিডি আছে, কিন্তু ওই টেলিভিশন এবং সিডি আমরা কখন চালাই? সারাদিন গাধার মতো খেটে বাসায় এসে আমরা টিভিটা সুইচ অন করে আর ঝিমাই। ওকে, উই হ্যাভ ভ্যাকেশন, আমরা ভ্যাকেশন, বাট উই ওয়ার্ক সো হার্ড থ্রু আউট দ্য ইয়ার আফটার দ্য বিকাম ইন্ডিসপেন্সিবল টু আওয়ার স্যানিটি। আমরা ভ্যাকেশনে যাই, কিন্তু এই ভ্যাকেশনের জন্য সারা বছর আমরা পরিশ্রম করে আমরা স্যানিটি। ওই যে একটা প্রবাদ পড়ছিলাম, মনে পড়ে গেল, তোমাদের মনে আছে কিনা, যে একদল কৃষক, জেলে পল্লীতে একজন ক্যাপিটালিস্ট গেছে, সে দেখে জেলেরা মাত্র 4 ঘন্টা পরিশ্রম করে আর সারাটা দিন বাসায় ঘুমায়। তখন ওই ক্যাপিটালিস্ট বলে, তোমরা এই গল্প শুনছো কিনা, যে ভাই আপনারা 4 ঘন্টা পরিশ্রম না করে আপনারা তো 8 ঘন্টা পরিশ্রম করতে পারতেন, তারপরে আপনারা এসে ঘুমাইতেন। তখন জেলেরা বলে, আমরা বাকি 4 ঘন্টা পরিশ্রম করলে কি হবে? বলে আপনারা আরও বেশি মাছ ধরতে পারবেন, সেই মাছ আমরা কি করব? তখন ক্যাপিটালিস্ট বলে, এই মাছ বিক্রি করে আপনারা সেভ করবেন, সেভ করে কি করবেন? আপনারা বৃদ্ধ বয়সে আরামে আপনারা লেজার টাইম আপনারা পার করবেন, অবসর সময় উদযাপন করবেন। তখন সেই জেলেরা বলে, এখন তাইলে আমরা কি করতেছি? অবসর সময়ই তো উদযাপন করতেছি, তাহলে বুড়ো বয়সে সেটা করার দরকার কি, এখনই করব। আপনারা কি গল্পটা শুনছেন? ঠিক সেই জিনিসটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই ক্লিয়ার কিনা, কথা শোনা যাচ্ছে কিনা? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, সো আপনারা কি এই গল্পের আগে শোনেন নাই?
জি স্যার। জি না স্যার। স্যার, এটা অবশ্য আমরা আপনার অনেকেই কাছে শুনেছি বলুন। কিন্তু। ওকে, সো সেটা এখানে হয়েছে। তাহলে আমরা ভ্যাকেশন নিচ্ছি, কিন্তু ভ্যাকেশনের জন্য আমাদের 1 বছর স্ট্রেনিয়াস পরিশ্রম করতে হচ্ছে। আমরা টিভি সিডি আছে, কিন্তু এই টিভি আর সিডি আমরা অন করতেছি কখন? আমরা দিন শেষে। কিসের কারণে? সবকিছু ক্যাপিটালিস্ট। আমাদের সামনে নতুন নতুন বিজ্ঞাপন আসছে, নতুন নতুন ড্রেসের ছবি আসছে, এই ইলিয়ানে ডিসকাউন্ট দিচ্ছে, তাড়াতাড়ি গিয়ে আমরা ধুমসে কিনে নিচ্ছি, ইয়োলোতে, আর্টিসানে, সেইলরে ডিসকাউন্ট, তাড়াতাড়ি চলো কিনি। কিন্তু ওরা কি লসে দিচ্ছে? না। দেখেন, শুধু 30% ডিসকাউন্টের কারণে এই কয়দিন আগে ব্ল্যাক ফ্রাইডের জন্য 30% ডিসকাউন্ট দিয়েছে। আমাদের পরিবারের প্রত্যেকে 4-5টা করে মনে করেন যে শীতের কাপড় আছে, এই ডিসকাউন্টের কথা চিন্তা করে আরো 3-4টা করে কিনে নিয়ে আসছে সবাই। তাহলে কি হইলো? আমার কিন্তু লাগতেছে না ওই জিনিসটা। এই যে ক্যাপিটালিস্ট, এবং ওই জিনিসটা আমরা কি করছি? ক্রেডিট কার্ড দিয়ে কিনছি। ক্রেডিট কার্ড দিয়ে তো কিনলে তো মনে হয় না টাকা যাচ্ছে, কিন্তু পরে গিয়ে কিন্তু কষ্ট হয়। সেই জিনিসগুলোই কিন্তু আমরা বুঝতে পারি না, ইম্পালসিভ বাইং যেটাকে বলে। ওকে মাই ডিয়ার, সো আসেন পরে কি আছে? আমরা ভ্যাকেশন নিচ্ছি, বাট ওয়ার্ক লেস হার্ড থ্রু আউট দ্য ইয়ার, আমাদের সারা জীবন কাজ করতে লাগতেছে। দ্য কনভেনশনাল উইজডম দ্যাট দ্য ইকোনমিক প্রোগ্রেস, এটাও ইম্পর্টেন্ট, আমার কাছে ভালো লাগছে। দ্য কনভেনশনাল উইজডম দ্য ইকোনমিক প্রোগ্রেস হ্যাজ গিভেন আস মোর থিংস অ্যাজ ওয়েল অ্যাজ মোর লেজার, বাট ইট মেক্স ডিফিকাল্ট টু সাস্টেইন, কিন্তু সাস্টেইন করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে এখন আপনাদেরকে বাংলায় বলতে হবে, লাস্ট 3 লাইনে রাইটার কি বুঝাইতে চাইছে, তাড়াতাড়ি বলতে হবে। আচ্ছা, এখানে এখানে হচ্ছে রাইটার বোঝা যাচ্ছে যে আমাদেরকে আসলে ক্যাপিটালিজম যা দিচ্ছে তার থেকে বেশি আমাদের ব্যয় করতে হচ্ছে, এই এবং এক্ষেত্রে ক্যাপিটালিজম আমাদেরকে মানে অনেক বিষয় দিয়েছে এবং আমাদেরকে বিশ্রাম দিয়েছে, কিন্তু এটাকে দীর্ঘদিন ধরে রাখাটা আমাদের জন্য কঠোর হয়ে যাচ্ছে। ব্যাস, নাইস নাইস, এই কথাটাই যা শুধু ইংলিশে লিখবো। ও যেটা বললো যে রাইটার এখানে লাস্ট 3 লাইনে বলতে চাচ্ছে যে ক্যাপিটালিজম আমাদের যেটা ওয়ার্ড আছে সুন্দর, স্ট্যান্ডার্ড অফ লিভিংসকে ইনক্রিজ করেছে, স্ট্যান্ডার্ড অফ লিভিংসকে স্যার। ইনক্রিজ করেছে, কিন্তু এটা অনেক বেশি কস্ট হয়েছে। এটা গেইন করতে গেলে আমাদেরকে অনেক বেশি কস্ট দেওয়া, পে করা লাগছে। ওকে, আরেকটা কথা ও যেটা বললো, কি বললো যেন লাস্ট লাইনটা? ও, যে আমাদের ইকোনমিক প্রোগ্রেস ঘটছে ভালো, কিন্তু এটা সাস্টেইন করাটা আমাদের জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাই রাইটার টিভি কিনছি এসব মূল বিষয় না, মূল বিষয় এইগুলা। তোমাকে মানে 5টা সেন্টেন্স পড়লে কোনটা বেশি গুরুত্বপূর্ণ সেটা বুঝতে হবে। ওকে, তাহলে এখন আসো আমরা এই জিনিসটাই আমরা এখন লাস্ট লাইনে লিখবো। লাস্ট লাইনে লিখি, মেনশন দ্য ভিউজ দ্য অথর প্রোভাইড ইন দ্য লাস্ট 3 সেন্টেন্স অফ দ্য প্যাসেজ। তোমরা বলো, আমরা কোশ্চেন থেকে কি লিখবো, দ্রুত বলো। আচ্ছা, আমরা এখানে লিখবো হচ্ছে যে এখানে দ্য ভিউজ অফ দ্য অথর প্রোভাইডেড ভেরি ইন দ্য গুড, লাস্ট এইটুকুই। 3 sentences. একজন বলতেছে কেন, অন্যরা কেন চুপ? দ্য ভিউজ অফ দ্য অথর প্রোভাইডেড ইন দ্য লাস্ট সেন্টেন্সেস অফ দ্য প্যাসেজ ইজ দ্যাট, কেউ তুলবে না, আগে একটু শুনবে, কেউ কথা বলবে না, হ্যাঁ? দ্য ভিউজ অফ দ্য অথর of the author provided in the Last last 3 three sentences of the passage. In the last, THREE, 3 sentences of the sentences. passage is স্যার, that. এখানে তো আর্ধেক স্যার একটু কথা শোনো ভাই, এখানে সাবজেক্ট তো আমরা ভিউজ স্যার, আর্ধেক হবে তো। ওকে, আমরা যত ভালোই লিখি না কেন, এত সুন্দর যদি গ্রামেটিক্যাল মিস্টেক নেই, খুবই হাইলি স্ট্যান্ডার্ড সেন্টেন্স লিখি, সব 0 পাবো। কিন্তু আমি যদি স্যার, এখানে আর্ধেক হবে। ইজের পরিবর্তে আমি যদি আর দিতাম, আমার লেখাটা খারাপ হইলেও আমি 2 পাইতাম মিনিমাম। সেই জন্য জি, স্যার। তোমরা অনেকে বলো না, স্যার অনেক ভালো লিখলাম, পেজ ভরাই লিখলাম, মার্ক কই? মার্কটা হলো তোমার সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ভুল গেছে। ভাই, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল গেলে ফুল 0, আর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে ভুল না গেলে তুমি খারাপ লেখো কিন্তু 2 পাইলেও পাবা, 1 পাইলেও পাবা। ক্লিয়ার? সেই জন্য এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট হলো দ্য ভিউজ। দ্য ভিউজ তো কখন ইজ হইতে পারে না, দ্য ভিউজ আর হবে। সো এটা জন্য মাথায় থাকে, হ্যাঁ? তাহলে দ্য ভিউজ অফ দ্য অথর প্রোভাইডেড ইন দ্য লাস্ট সেন্টেন্স অফ দ্য প্যাসেজ আর দ্যাট, হয় যে ক্যাপিটালিজম আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংসকে কি করেছে? ডেভেলপ করেছে। দ্যাট কি লিখবো বলো ভাই? দ্যাট ক্যাপিটালিজম অথবা মডার্নাইজেশন, কেউ ক্যাপিটালিজম না লিখলে মডার্নাইজেশন লিখতে পারো। ওকে, ক্যাপিটালিজম হ্যাজ ডেভেলপ করেছে, অথবা হ্যাজ মানে আমার ইনক্রিজড, দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ। হ্যাঁ যে কোনো একটা, হ্যাজ ইনক্রিজড আওয়ার স্ট্যান্ডার্ড অফ লিভিংস। ডেভেলপ, আচ্ছা, হ্যাঁ বলো। এটাকে যদি আমরা প্যাসিভলি লিখতে, একটু পরে যদি আমরা যখন আমি লিখতাম কোনো যে কিছু আওয়ার লিখবো, স্ট্যান্ডার্ড অফ লিভিং শোনো না হ্যাজ ভাইয়া, বিন ডেভেলপড। একটু কথা শোনো, যখন লেখা শুরু হয়ে যাবে, ছেলেরা তোমাদেরকে বেশি করে বলি, নাহলে সংসার বা তোমাদের গার্লফ্রেন্ড, তোমার কি গার্লফ্রেন্ড আছে ভাই? বলো সিরিয়াসলি, সমস্যা তো নেই। এই জন্য নাই এবং থাকবেও না, এবং ভবিষ্যতে তোমার আগে বলতে বউ হবে। না থাকার সম্ভাবনা আছে। এই জন্য তোমার আচ্ছা, কাছে বউ একটা আছে স্যার। বউ ঠিক আছে। স্যার। তাহলে এখন হয়তো বউরা হয় কি গ্রামের দিকে বা মানে সুযোগ না থেকে বেশি থাকে। আমি আমার মা বা দাদিকে যা দেখছি, আমার মাকে বা আমার দাদিকে, তারা যেভাবে সংসার করছে, আমার মেয়ে হইলে আমি তাকে ডিভোর্স দিয়ে নিতাম।
হ্যাঁ, বা আমি হইলে তো কোয়াইট ইম্পসিবল, আমি যদি মেয়ে হইতাম। কারণ কি ওই সময় কিন্তু আমার মা খালারা বোঝে নাই বা জীবনটা যে কি এটা জানেই না তারা। এই জন্যই কিন্তু তারা আমার বাবা সংসার করে গেছে। কারণ আমি আমার বাবাকে দেখতাম তো আমার মার সাথে রাইট স্যার। ধরো কেমন একটা, যেমন আমি কি করি শোনেন, আজকে সকালের কথা শোনেন, আমি আপনাকে বলতেছি। কাল রাত্রে আমি 9টার দিকে বাসায় ফিরছি, ফিরে সুন্দর মতো গোসল টোসল করেই আমি কিন্তু রাত্রে বাইরে খাইতে গিয়েছি। আমরা আজকে গত রাত্রে তোমার ভাবির সাথে বাইরে খাইছি, বাইরে খেয়ে সুন্দর মতো একটু রিক্সায় আমরা আধা ঘন্টার মতো ঘুরছি, এই ঢাকা ভার্সিটি ক্যাম্পাস ট্যাম্পাস ঘুরে তারপরে বাসায় আইছি। বাসায় এসে সুন্দর মতো সকালবেলা আমি উঠে কিন্তু আমি জানি রুটি বেলা থাকে ফ্রিজে, আমি সুন্দর মতো সেই রুটিটা ছাকছি, সেকে 3টা ডিম ভাজি করছি, ওভেনে আমি সবজি গরম করছি, তারপরে কিন্তু আমি আমার বউ বাচ্চারে ডাকছি। এখন এইগুলা আমার বাপ তো কোয়াইট ইম্পসিবল। ইভেন ভাত, আমার বাবাকে অনেক সময় দেখছি বাবার মনে করেন মিজাজ খারাপ, ভাত গরম ফেলে দিছে, এই আমি এত গরম ভাত খাবো ও মা। আবার মাঝে মাঝে দেখছি ভাত ঠান্ডা, তাতেও ভাত ফেলে দিছে, এই ঠান্ডা ভাত কি খাওয়া যায়? মানে এটা মন গতির উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, সেই জন্য বললাম এরকম হইলে আলাদা কথা। এখন তোমার জন্য একটু বলি ভাইয়া, তুমি তোমার জিনিস অন্যের উপরে আরোপ করে দিবা না, বিশেষ করে মেয়েদের উপরে। মনে রাখবা, মেয়েরা বলতে ভালো লাগে, তারা শোনা ছেলেকে বেশি পছন্দ করে, এরা শ্রবণদেরকে, মানে তোমাকে বললে হবে না, তোমাকে শুনতে হবে, তুমি কোনো কিছু চাপাই দিবা না, তুমি একটু মেনে জি স্যার, নিবা, জি স্যার। তাহলে দেখবা সংসার সুখে থাকবে। ওকে, যে তুমি লিখে জি ফেলছি, স্যার, অসংখ্য আমার ধন্যবাদ লেখার স্যার। পরে তুমি অ্যাক্টিভ বলো বা প্যাসিভ বলো। এখন আসো, যেটা বলতে আচ্ছা গেছিলাম, স্যার। এই কথা বলো না, মজা করলাম, এটা আবার সিরিয়াসলি নিও না। আসো, না স্যার। the views of the that capitalism has developed our standard of livings, but কিন্তু এটা আমাদের কাছ থেকে আরো বেশি কেড়ে নিয়েছে। কি হবে বলো এখন? বাট তাড়াতাড়ি বলো না, বাট কিন্তু আমাদেরকে আরো বেশি মূল্য দিতে হয়েছে। যেভাবে বলো, ক্যাপিটালিজম আমাদের স্ট্যান্ডার্ড অফ লিভিংসকে বাড়িয়ে দিয়েছে, কিন্তু আমাদের এর জন্য অনেক বেশি পে করতে হয়েছে। বাট তাড়াতাড়ি বলো। But it takes more instead. ভেরি গুড, উফ খুব চমৎকার হয়েছে। বাট ইট টেক্স মোর ইনস্টেড, এর পরিবর্তে নেছে বেশি। ভেরি গুড, ভেরি গুড। বাট ইট টেক্স মাস মোর, আরো বেশি দিয়ে দিলাম। বাট ইট টেক্স মাস মোর, বাট ইট টেক্স মাস মোর ফর ইট, এটার জন্য অনেক বেশি নিয়েছে। শেষ। ওকে, এরপরে তুমি একটা এক্সাম্পল, যেহেতু সে টিভির কথা বলছে বা অন্যান্য বিষয় এনেছে, সো এটা দিয়ে দিতে পারো যে কি ছিল যেন আমাদের অনেক উই হ্যাভ, কি ছিল ওখানে, ও টেলিভিশন, তাই না? উই হ্যাভ televisions, we have televisions or more modern amenities. We have televisions and more modern amenities, মানে আর সবগুলো একবারে নিয়ে আসলাম। and more modern amenities মানে কি বলতে পারবে? amenities, সুযোগ সুবিধা। we have color television, and more and many other modern amenities, many other দিয়ে দাও, সুন্দর, and many other modern amenities, but এবার ওই যে লাস্টে কি একটা কথা বলছিলা, কি বলছিলা একটু বলো ভাই? বাট একদম লাস্ট সেন্টেন্স, বাট ইট মেক্স ডিফিকাল্ট টু সাস্টেইন। এই কথা বলতেছ না কেন, তোমরা কি বুঝতেছো না? হ্যাঁ স্যার, ক্লিয়ার স্যার। and many other modern amenities, but কি লিখলা ছিল, but it makes difficult to sustain, but কি বলবো আমরা? but seems difficult to sustain, আমাদের অনেক কিছু আছে, সাস্টেইন, আমাদের অনেক মডার্ন অ্যামিনিটিস আছে, কিন্তু এটা দেখে মনে হচ্ছে অনেক ডিফিকাল্ট টু সাস্টেইন করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ক্লিয়ার স্যার। স্যার এখানে কোনো প্রবাদ ইউজ করা যাবে না? হ্যাঁ পারবা, যদি তোমার থাকে মাথায়। আপু বলো কি প্রবাদ ইউজ করতে চাচ্ছো? স্যার হ্যাপিনেস লাইস ইন দ্য কন্টেনমেন্ট। আপু এটা তো ওইভাবে মিলতেছে না, এই জন্য আর কি এটা দেওয়া যাচ্ছে না বোন। জি স্যার। স্যার এমনিতে ইউজ করা যাবে? হ্যাঁ করা যাবে। ওকে মাই ডিয়ার, সো এই ছিল আমাদের 4 নাম্বার কোশ্চেন। প্রশ্ন কি ব্যবহার করতে পারি স্যার আরেকটা? হ্যাঁ বলো ভাই, বলো। আচ্ছা, যদি এই প্যাসেজের হচ্ছে যে আপনার টাইটেলের কথা বলতো, হ্যাঁ, তাহলে কি লিখতাম আমরা এটার ব্যাপারে যদি আপনি। টাইটেল নিয়ে আমাদের সুন্দর আলোচনা আছে তো। টাইটেল, এই তোমাদের পড়াইছি কিনা, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, 1 নম্বর ক্লাসে দেখাইছি না?
ও মা, কথা বলে না কেন কেউ? না, এখন আমি যে প্রশ্ন করতেছি, হ্যাঁ, ইনি তো রিটার্ন পেজের না, আসলে এটা মানে ক্র্যাশ হয়েছে স্যার, এই কারণে জিজ্ঞাসা ও করছি। আচ্ছা, ক্লাস তোমার 1 নাম্বার ক্লাস নিবো তো ভাই। ওই দিন হয় কি, প্রত্যেকটা ক্লাসের জন্য আমি 2000 করে টাকা পাই। সো তোমাদের ক্রাশ ব্যাচে যখন আচ্ছা কম্প্রিহেনশন ক্লাস নিবো, ওটার জন্য 2000 টাকা আছে আমার। সো আমিও কিছু পাই, তুমিও কিছু পাও। জি হ্যাঁ, স্যার। তাহলে ভালো লাগবে। আজকে স্যার, সব হয়ে আমার গেলে তো বিশেষ করে মানে যে ওই কথাটা বলছি, মানে আচ্ছা পরীক্ষা ওকে, যেটা তারপরে হয়েছে বলে আর দিচ্ছি কি, শোনো। আপনি তো আচ্ছা পড়েন আমি নাই। বলে দিচ্ছি শোনো। টাইটেল আর হলো, আচ্ছা 2 ধরনের কোশ্চেন আসে, একটা হলো হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, আর একটা কোশ্চেন আসে হলো হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। এই দুইটা কোশ্চেন আসে। হ্যাঁ, হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। একটা কথা মনে রাখবা, যখন টাইটেল আসবে, টাইটেল লিখতে হয় ফ্রেজে। সাধারণত টাইটেল ফ্রেজে 3-4টা ওয়ার্ডে হয়, 3-4টা ওয়ার্ডে। আর মেইন আইডিয়া এটা লিখতে হয় ক্লজে, এটা 3-4টা সেন্টেন্সে লিখতে হয়। মূল কথা এটা, ক্লিয়ার বিষয়টা? হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, তখন আমাদেরকে 3-4টা ওয়ার্ড মানে ফ্রেজ আকারে লিখবো। আর যখন বলবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, তখন 3-4টা সেন্টেন্স, 2-3টা সেন্টেন্সে লিখবো। এটা মূল কথা। আর জি টাইটেল স্যার। লিখতে গেলে একদম কনফার্ম এই জিনিসটা মনে রাখবে তোমরা সব সময়। আমি এভাবে লিখে দিলাম, তোমরা এটা লিখবা। দ্য টাইটেল, TITLE, দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ ক্যান বি। ভাই তোমরা বেশিরভাগ স্টুডেন্ট শুড বি লেখো। শুড বি মানে কি, এটা হওয়া উচিত। তুমি কখনোই যে খাতা দেখতেছে তাকে বলা উচিত না যে স্যার এইটাই টাইটেল হওয়া উচিত, আপনি কি ভাবতেছেন দেখার দরকার আছে, উচিত না। ক্যান বি মানে কি ভাই, অনেকগুলার মধ্যে একটা হতে পারে। মানে হতে পারে, দ্য হ্যাঁ, টাইটেল অফ হতে দ্য পারে। প্যাসেজ ক্যান বি, এরপরে জাস্ট এই যে এটা আমরা দিয়ে দিব, ক্যান বি। এইবার জাস্ট টাইটেলটা যেটা, সেটা আমরা জাস্ট দিয়ে নিব, যে টাইটেলটা। এখন তোমরা বলো এখানে টাইটেলটা কি হইতে পারে, দেখি দ্রুত বলো, টাইটেলটা কি হইতে পারে এখানে? ওমা, কথা বলে না কেন? টাইটেলটা কি হইতে পারে বলো? স্যার হতে পারে স্যার, মানে মানে স্যার লিভিং স্ট্যান্ডার্ডস অফ, না, হইল না, একদমই যাইনি। আরেকবার কেউ বলো, আমাকে একদম হইতে হবে তা না, কাছাকাছি বলো। আমি তোমাদের একটা জাস্ট একটু, ডিফারেন্ট ভিউজ অফ লাইফ। ইয়েস, ক্যান বি। ব্যাস, এরপরে আমি জাস্ট ওখানে জায়গা নেই বলে আমি এখানে লিখতেছি। হ্যাঁ, ডিফারেন্ট ভিউজ অফ দ্য লাইফ। এই যে দেখো, আমি কিন্তু ইনভার্টেড কমার মধ্যে লাগছি। অথবা আমি এটা লিখলেও পারতাম, দ্য ইনার মিনিং অফ দ্য লাইফ। ওকে, কেউ যদি এটা লিখতো, জি স্যার। দ্য, এটা লেখা যায় কি, হ্যাঁ বলো কি, ক্যাপিটালিজম এন্ড প্রিমিটিভ ভিউ অফ লাইফ। ব্যাস, খুব সুন্দর। প্রেজেন্ট, মডার্ন অ্যান্ড প্রিমিটিভ ভিউস অফ লাইফ। তখন জিনিসটা কি, তাইলে আমি সেটা বোঝাচ্ছি। টাইটেল হলে কি, টাইটেল মানে হলো এরকম, তোমরা যা একদম ঠাডা মুখস্থ এভাবেই লিখবা, দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ ক্যান বি, তারপর ইনভার্টেড কমার মধ্যে 3-4টা ওয়ার্ড দিয়ে টাইটেলটা লিখবা, এই আর কিচ্ছু না। আর যখন এটা যদি বলতো হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ, তখন কিন্তু আমরা বড় করে লিখতাম, দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ ইজ দ্যাট ক্যাপিটালিজম টিচেস আস, আমাদেরকে শিখায় যে, কি শিখায় যেন, ওই যে প্রথমে যেটা পাইছিলাম, কি ছিল যেন ওইটা, ক্যাপিটালিজম আমাদেরকে কি টিচ করে, যে উই আর ফার বেটার দ্যান দ্য প্রিমিটিভ লাইফ বিকজ উই হ্যাভ মোর অ্যামিনিটিস। আমাদের কাছে অনেক মডার্ন সুযোগ সুবিধা থাকাতে আমরা মনে করতেছি আমরা অতীতের থেকে অনেক বেশি উন্নত। বাট দ্য প্রিমিটিভ অ্যান্ড উই ওয়ার্ক লেস, বাট I study made by I study of anthropologist argues these views, চলে যাচ্ছে, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, argues these views is that the primitive people work less than the modern people। এরপরে লাস্টে আমরা দিয়ে দিব যে লাস্ট এই যে সেন্টেন্সটা আমরা এখানে লিখলাম, কি লিখলাম যেন, the last stage the capitalism has developed, is that the capitalism has developed our standard of living but it makes much more for it। এটা আমরা দিয়ে দিলেই হয়ে যেত। এরকম 3-4টা সেন্টেন্স এক কথায়। ওকে, আচ্ছা হলো এটা। এইবার আসো আমরা প্রিসিজ। এখন তোমাদের একটা ব্যারাম আছে, আমার নানির ভাষা ব্যারাম মানে হলো তোমাদের রোগ আছে একটা। এই রোগটা কি, সামনের পরীক্ষায় যেহেতু প্রিসিজ রাইটিং নাই, স্যার এটা শিখবো না, এটাই তো তোমাদের মূল মানে স্যার নোশন। একটা প্রশ্ন ছিল, হ্যাঁ আমি যেমন ধারণা করছি। বলো। স্যার একটা প্রশ্ন ছিল, ওই যে দুইটা কোশ্চেনের অ্যান্সার যখন স্যার সেম, অনেক সময় একই আইডিয়া হতে পারে, সেক্ষেত্রে যদি সেম হয় প্রবলেম হবে?
না সেম, এখন একই রকম যদি হয় কোশ্চেনে, আনসার তো সেম হইতেই পারে, কোনো সমস্যা নেই, কোশ্চেন স্যার এই অনুযায়ী যে তো ডি আনসার হবে। নাম্বারটা আর এই যে যা মেইন আইডিয়া অফ দ্য ও প্যাসেজ এইটা তো এখন কথা শোনো, সেম। এই বাক্যে মেইন আইডিয়াটা আসে নাই, কারণটা হলো মেইন আইডিয়াটা ওখানে চলে গেছে, তাই এরকম দেবে না ও কোশ্চেনে আচ্ছা বোন, এই জন্যই তো মেইন আইডিয়াটা দেয়নি আচ্ছা এখানে। না হলে মনে রাখবা ব্যাংকে একটা কোশ্চেন কমন, সেই কমনটা কি হয় আসবে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ, অথবা হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ। তোমাদের যেমন উল্লেখ করে দিয়েছে আগামী 19 তারিখে 6টা কোশ্চেন আসবে, 5 ছক 30 মার্ক, এই 6টা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন মাস্ট আসবে হোয়াট ইজ দ্য মেইন আইডিয়া অফ দ্য প্যাসেজ অথবা হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য প্যাসেজ। ওকে, আচ্ছা সেইটা মাস্ট আসবে স্যার স্যার। ধন্যবাদ। ওকে স্যার, লিটারেচারে একটু বেশি, আচ্ছা লিটারেচার যদি বলি, লিটারেচার নিয়ে এখন একদমই ভাই আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে, আপনি কিন্তু পরীক্ষায় 100তে 100 পাইতে হবে না আপনাকে কিন্তু জাস্ট 70 পাইলে আপনি কনফার্ম টিকবেন। সেই জন্য আপনাদের 100তে 100, এখন আপনারা অনেকেই লিটারেচার নিয়ে ব্যাপক শ্রম দিচ্ছেন, এটা আপনাদের কিন্তু ভুল হচ্ছে। কেন? আপনাকে যখন টাইম ইনভেস্ট করবেন আপনাকে এর আউটপুটটা চিন্তা করতে হবে, কোন জায়গায় কত সময় দিলে আমি ম্যাক্সিমাম আউটপুট পাবে। সেই জন্য আপনারা এখন লিটারেচার নিয়ে খুব বেশি পড়েন না। লিটারেচার 4টে কোশ্চেন এবার এসেছে, এর মধ্যে কিন্তু 2টা সবাই জানে, সবাই জানার জি কথা, স্যার। সবাই জানে, এটা মানে বাচ্চারাও জানার কথা। সো এটা আপনি এখন লিটারেচার নিয়ে যদি বেশি শ্রম দেন, বেশি সময় নষ্ট করেন, এটা কিন্তু আউটপুটটা অতটা বেশি মানে আপনাদের অসপিশাস হবে না। হ্যাঁ, ওকে ঠিক আছে, আর কথা নেই, এখন আসেন আমরা প্রিসিজ রাইটিং যেটা বলতে গিয়েছিলাম। প্রিসিজ রাইটিং এর মানে হলো সামারি। আমরা সামারি এবং প্রিসিজ রাইটিং এর পার্থক্য জেনেছিলাম 1 নম্বর ক্লাসে। কেউ কি বলতে পারবে সামারি এবং প্রিসিজ রাইটিং এর পার্থক্যটা কি? স্যার মানে পিসিতে স্যার মানে হেডলাইন থাকবে এবং স্যার ইয়ে তো স্যার থাকবে না। ভেরি গুড। প্রিসিজ রাইটিং এ তারা বলুক আর না বলুক আমাকে টাইটেল দিতে হবে, হ্যাঁ, আর জি স্যার। সামারি রাইটিং এ তারা যদি বলে টাইটেল দিতে দিব, না দিলে নাই। এই হলো মূল পার্থক্য। প্রিসিজ রাইটিং যখন বলবে রাইট আ প্রিসিজ, এখানে টাইটেল বলা নেই, কোনো রকম তোমাকে চিন্তা করতে হবে না, তুমি টাইটেল দিয়ে যাবা। আর সামারি রাইটিং এর ক্ষেত্রে যদি বলে রাইট আ সামারি রাইটিং উইথ টাইটেল, তখন টাইটেল দিবা, আর যদি বলে না শুধু সামারি রাইটিং, তখন আর টাইটেল দিবা না। দিব না। কিন্তু প্রিসিজের বেলায় টাইটেল বাধ্যতামূলক। এটাই হলো মূল পার্থক্য প্রিসিজ অ্যান্ড সামারি রাইটিং এর ক্ষেত্রে। ওকে মাই ডিয়ার, সো প্রিসিজ আর সামারি রাইটিং, যেমন আমি প্যাসেজে বলেছিলাম যে কিছু কিছু নিয়ম বলছিলাম, সামারি রাইটিংয়েও কিছু নিয়ম বলছিলাম, সেটা আরেকবার রিপিট করতেছি, ভালো করে শোনো। পুরা সামারিটা আমরা একটু ভালো করে পড়বো, পুরা সামারিটা ভালো করে পড়বো। প্রথমবার একটানা পড়ে যাবো জাস্ট 1 মিনিটের মধ্যে, দ্বিতীয়বার আরও একবার পড়বো। দ্বিতীয়বার পড়ার সময় যে পয়েন্টগুলো গুরুত্বপূর্ণ মনে হবে, যে ওয়ার্ডগুলা কিওয়ার্ড, সেইগুলো নিচে একটু আন্ডারলাইন করব। আন্ডারলাইন করার পরে এইবার ওই কিওয়ার্ডগুলো একবার তাকায়ে তারপরে আমি কি করব, লেখা শুরু করব। সামারি রাইটিংটা একটু নিজের মতো লেখার চেষ্টা করব, না পারলে আমরা এখান থেকে নিব। তবে অবশ্যই অবশ্যই আমরা সেন্টেন্সের প্যাটার্নটা চেঞ্জ করব। অবিকল কোনো সেন্টেন্স কপি করা যাবে না, মনে থাকে জানো। আর প্রিসিজটা কি হয় মনে রাখবা, বড় প্যাসেজের ক্ষেত্রে 4 ভাগের 1 ভাগ, ছোট প্যাসেজের ক্ষেত্রে 3 ভাগের 1 ভাগ। মানে প্রিসিজ কতটুকু লিখবে, এটা কমন কোশ্চেন না, সো এটা বাজওয়ার্ড কোশ্চেন। সো এই কোশ্চেনের কথাটা হলো বড় প্যাসেজ হলে 4 ভাগের 1 ভাগ, ছোট প্যাসেজ হলে 3 ভাগের 1 ভাগ। ক্লিয়ার বিষয়টা? এই হলো আমাদের প্রিসিজ রাইটিং। মোদ্দা কথা, মূল বিষয়গুলো তোমাকে জাস্ট 4-5টা সেন্টেন্সে সাজাইতে হবে। আসো তাইলে কি বলতেছে সেটা আমরা একটু দেখবো। হ্যাঁ, ভালো করে বুঝবে। আগে প্যাসেজ পড়বো, তোমরা 2বার পড়বে, কিন্তু আমি একবারে পড়ে যাচ্ছি। হ্যাঁ, সুন্দর করে ভালো করে দেখবে। সিন্স দেয়ার ইজ নো সাইন, যেহেতু কোনো লক্ষণ নেই, দ্যাট দ্য ওয়ার ইন ইউক্রেন উইল কাম টু অ্যান এন্ড, ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ শেষ হবে এমন কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না, এই কারণে এনি হোপ অফ রিজামশন অফ হুইট সাপ্লাই, গমের যে সাপ্লাইটা, এই সাপ্লাইটা যে পুনর্ভরণ হবে এর কোনো লক্ষণও নেই। ফ্রম দ্য ওয়ারিং নেশান, যুদ্ধরত জাতি থেকে আমরা, মানে গম সারা পৃথিবীর কিন্তু 1/3 গম কিন্তু ইউক্রেন থেকে আসে। এই জন্য যেহেতু বলতেছে রাইটার যে ইউক্রেনের যুদ্ধ দ্রুত সময়ে শেষ হবে এমন কোনো লক্ষণ নেই, এই কারণে যে সাপ্লাই কি জানো, হ্যাঁ হুইট সাপ্লাই, গমের সাপ্লাই রিজামশান মানে কি পুনর্ভরণ বা পুনরুদ্ধার হবে যুদ্ধরত দেশ থেকে। এটাকে আমরা কি করতে হচ্ছে, ফেড মানে কি আরও বেশি ধোঁয়াশে হয়ে গেছে, অন আ ডিস্ট্যান্ট হরিজন মানে কি সামনেই যে আমি, যেহেতু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থামতেছে না, এই জন্য অতি শীঘ্রই ওই যে গমের সাপ্লাই পুনর্ভরণ হবে এমন কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। মানে এই লক্ষণটা আরো বেশি আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, ধোঁয়াশা মানে ধোঁয়াশায় রূপান্তর হচ্ছে। ইনোসেন্ট অ্যান্ড ভালনারেবল পিপল, ভালো মানুষ, এখানে ইনোসেন্ট মানে কি, যারা যুদ্ধরত নয় তাদেরকে ইনোসেন্ট বুঝাইতে চাচ্ছে। আচ্ছা বেলিকোস অর্থ কি, গতদিন পড়িয়েছি মাস্টার বেস মিস করলাম না, যুদ্ধরত বেলিকোস, যে যুদ্ধ প্রিয়, যে জাতি সবসময় যুদ্ধ করতে চায়। ওকে, ইনোসেন্ট অ্যান্ড ভালনারেবল পিপল, ইনোসেন্ট এবং ভঙ্গুর মানুষজন অ্যাক্রস দ্য লেংথ অ্যান্ড ব্রেথ,
বেলিজারেন্ট যেটা অর্থ ওটা তো একই হবে না, হ্যাঁ ওটাও একই বোন, যুদ্ধরত? একই, বেলিজারেন্ট যুদ্ধরত, বেলিজারেন্ট যুদ্ধরত, ওকে স্যার। ওকে, আর বেলিকোষ মানে যুদ্ধপ্রিয়। ওকে, অ্যাপার্ট ফ্রম দ্য ইউক্রেন রিফিউজি মানে ইউক্রেন এর আগে একটা ওয়ার্ড ছিল, ইনোসেন্ট অ্যান্ড ভালনারেবল পিপল অ্যাক্রস দ্য লেংথ অ্যান্ড ব্রেথ ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, বিশ্বব্যাপী, লেংথ অ্যান্ড ব্রেথ মানে বিশ্বব্যাপী। ওকে, তাহলে ইনোসেন্ট এবং ভালনারেবল পিপলরা বিশ্বব্যাপী, অ্যাপার্ট ফ্রম দ্য ইউক্রেন রিফিউজি ছাড়াও যারা যুদ্ধের সাথে জড়িত না, যে সকল ভালো মানুষ, উইল হ্যাভ টু পে আই হেভি প্রাইস ফর দেন ফ্র্যাকশাস ইন্টারন্যাশনাল পলিটিক্স। এই যে ফ্র্যাকশাস ইন্টারন্যাশনাল পলিটিক্সের কারণে ইউক্রেনের রিফিউজি ছাড়াও অন্যান্য ভদ্র মানুষরাও প্রভাবিত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যুদ্ধ করতেছে রাশিয়া ইউক্রেন, কিন্তু তোমরা জানো কিনা এই যুদ্ধে আমরাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছি? হ্যাঁ এটা কি স্যার, তোমরা জানো? আমাদের দ্রব্যমূল্যের দাম বেশির পিছনে কিন্তু এটাও একটা কারণ, এইটা এখানে বলতে চাচ্ছে। দ্য শক ওয়েভস, এই যে শক ওয়েভসটা অফ দ্য অর, এই যে অরের যে শক ওয়েভস আর ফেল্ট এভরিহোয়ার, চারিদিকেই এটা কি হচ্ছে, ছড়িয়ে গিয়েছে, ইন অ্যান ইন্টারকানেক্টেড ওয়ার্ল্ড, কারণ বর্তমানে কিন্তু ইন্টারকানেক্টেড, একটা দেশের সাথে আরেকটা দেশ সম্পৃক্ত, যেটাকে আমরা গ্লোবালাইজেশন বলি। গ্লোবালাইজড পৃথিবীতে দেখো গ্লোবাল আমেরিকা ভিলেজ, জি স্যার। আমেরিকা চীনের কি করেছিল, কর বা শুল্ক আরোপ করছে, সারা পৃথিবী কিন্তু গরম হয়ে গেছে। হ্যাঁ, সো যে কোনো একটা পৃথিবীর এমন একটা অবস্থা, যে কোনো একটা জায়গায় কোনো সমস্যা হইলে পুরো পৃথিবী প্রভাবিত হবে, এটাকে ইন্টারকানেক্টেড বা গ্লোবালাইজড ওয়ার্ল্ড বলে। দ্য ওয়ার্ল্ডস ইকোনমিক রিকভারি উইল বি সিরিয়াসলি হ্যাম্পার্ড বাই দ্য রাশিয়া ইউক্রেন ওয়ার প্রলং, বাই প্রলং মানে দীর্ঘায়িত, রাশিয়া ইউক্রেন ওয়ার যেহেতু প্রলং হচ্ছে, ওয়ার্ল্ডস ইকোনমিক রিকভারি ব্যাপকভাবে হ্যাম্পার হচ্ছে। বোথ ম্যান মেড অ্যান্ড ক্লাইমেট হস্টালিটিস, মনুষ্য সৃষ্ট এবং প্রকৃতি সৃষ্ট হস্টালিটির কারণে ক্যান লিভ ইকোনমিক্স এভরিহোয়ার ব্যাডলি উন্ডেড, ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অ্যান্ড ব্লিডিং এবং রক্তক্ষরণ হচ্ছে। ওকে, বাংলাদেশ ক্যান নট ইভেইট দ্য ডিলিটেরিয়াস, এই ডিলিটেরিয়াস অর্থ কি দেখছো, সিনোনিম মানে পড়া কি? জি স্যার, ক্ষতিকর, এই মানে আমার হার্মফুল। সিনোনিমের ক্লাসে ডিলিটেরিয়াস দিছি কিনা? জি সিনোনিম স্যার, অ্যান্টোনিম দুইটাতেই কিন্তু আছে। ক্ষতিকর। বাংলাদেশ ক্যান নট ইভেইট মানে এড়িয়ে যাওয়া, বাংলাদেশ এড়িয়ে যেতে পারবে না দ্য ডিলিটেরিয়াস ইম্প্যাক্ট অফ দ্য সাপ্লাই ক্রাঞ্চ অফ হুইট, এই যে গমের যে সাপ্লাই ক্রাঞ্চ হয়েছে, মানে কি সাপ্লাই চেইন ভেঙে গিয়েছে, এটা থেকে বাংলাদেশও মুক্তি পায়নি, বাংলাদেশও প্রভাবিত হয়েছে। ওকে, এরপরে কি বলতে পারি, দ্য সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট স্টেবল ফুড, আমাদের দ্বিতীয় প্রধান খাদ্যশস্য কি, গম। আফটার রাইসের পরে দ্বিতীয় যে খাদ্যশস্য সেটাও প্রভাবিত হয়েছে, সো ফার অ্যাজ রাইস ইজ কনসার্নড। ওকে, সো দেখেন এই প্রথম যতটুকু স্লাইড পড়লাম, আমি এখানে দুইটা জিনিস উপস্থাপন করতে চাচ্ছি। প্রথম জিনিসটা কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে যে হুইটের যে সাপ্লাই চেইনটা ধ্বংস হয়েছে, এর কারণে পুরা বিশ্বব্যাপী প্রভাবিত হয়েছে। আর দ্বিতীয় যে পয়েন্টটা হাইলাইট করতে চাচ্ছি, এবং এর কারণে ইকোনমিক রিকভারিটাও কিন্তু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। আরেকটা বিষয়, এর ফলে বাংলাদেশও প্রভাবিত হচ্ছে। আমি এইটুকু জাস্ট এতটুকু লিখলে হয় কি হয় না, কথা বলতে হবে। জাস্ট দুইটা জিনিস, প্রথম জিনিসটা কি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের ফলে গমের সাপ্লাইটা ব্যাহত হওয়ার কারণে পুরো পৃথিবীব্যাপী এটা প্রভাব পড়েছে, এবং কি হয়েছে, ইকোনমিক রিকভারি আরও বেশি প্রলং বা হুমকির মুখে পড়েছে। আর এর কারণে বাংলাদেশ, যার দ্বিতীয় প্রধান খাদ্য হলো কি নাম, গম, সেটাও কিন্তু এ থেকে মুক্তি পায়নি, ব্যাস, বা এটার দ্বারা প্রভাবিত হয়েছে। এই যে প্রথম যতটুকু স্লাইড পড়লাম, এই দুইটা লাইন লিখতে পারলেই হয়েছে। ওকে, এবার আসেন পরেরটা চলে যাই, আর একটু আছে, দেখি পারি কিনা। ইট হ্যাজ অলরেডি রেকর্ডেড অ্যানাদার প্রাইস হাইক, ভাই আরও একটা প্রাইস হাইক, মূল্যবৃদ্ধি রেকর্ড হয়েছে, সেটা কি, ইন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে বলতে চাচ্ছে রাইটার, গত সপ্তাহে আরও একটা প্রাইস হাইক কি হয়েছে, রেকর্ড হয়েছে। হোয়াট ইজ ইভেন মোর কনসার্নিং ইজ দ্য নেগেটিভ প্রসপেক্ট অফ পেডি হারভেস্ট, সেটা হলো খুবই উদ্বেগের বিষয়। সেটা কি, আমাদের ধানের যে চাষ, সেই চাষ ব্যাহত হচ্ছে, প্যাডি হারভেস্ট। হ্যাঁ, ইট ইজ নট বিকজ প্যাডি ইল্ড, আমাদের যে ধানের চাষটা ব্যাহত হচ্ছে, এর মানে এই না যে উৎপাদন কমে গিয়েছে। ইট ইজ নট বিকজ প্যাডি ইল্ড, এটার মানে এই না যে উৎপাদন ব্যাহত হয়েছে। ওয়াজ ব্যাড, যে আমাদের উৎপাদন, চালের উৎপাদন খারাপ হয়েছে বলে এটা হচ্ছে, তা না, বাট বিকজ দ্য রিসেন্ট inclement weather has brought havoc with its harvesting, because of, কারণ কিসের কারণে, the recent inclement weather has brought খারাপ আবহাওয়া, because the recent inclement weather, খারাপ আবহাওয়া, has brought havoc with harvesting, খারাপ আবহাওয়া আমাদের হ্যাভক মানে ধ্বংস এনে দিয়েছে আমাদের চাষাবাদে।
তাহলে ভাই দ্বিতীয় স্লাইডের প্রথমে কি পাইলাম যে গম তো ব্যাহত হচ্ছে বাংলাদেশে, এছাড়াও আরো Price একটা hike. প্রাইস হাইক হয়েছে। সেটা কি আমাদের প্রধান ফার্স্ট স্টেবল ফুড এই এগ্রিকালচারের ক্ষেত্রে কোনটা, সেটা হলো রাইস উৎপাদনটা। এখন রাইসের অবস্থা খারাপ হয়েছে, এটা উৎপাদনের কারণে না, এটা কিসের কারণে, ওই যে ইনক্রিমেন্টাল ওয়েদার, খারাপ আবহাওয়ার কারণে আমাদের ধান চাষে ধ্বংস এনে দিয়েছে, হ্যাবক। ফার্মার্স, ফেমার্স না, এটা ফার্মার্স লেখা ভুল হয়েছে, ফার্মার্স ক্যান নট ম্যানেজ ইনাফ ফার্ম লেবার্স। এটাও কিন্তু একটা ব্যাপার। আপনারা জানেন কি না, ধানের যে কাটার সময় কোনো রকম লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না, এই জন্য মাঝে ট্রল হয়েছিল, বিভিন্ন নেতারা ধান কাটার একটা ছবি জি তুলতে স্যার, গেছিল, জি আপনাদের মনে স্যার, আছে? যে হ্যাঁ স্যার, ওই যে ছাত্রলীগের কে যেন, ঢাকা ভার্সিটি ভুলে গেলাম, পালাই গেছে, সাদ্দাম ধান কাটা ছবি দিয়ে বিশাল ভাইরাল হইলো। আবার হলো তোমার ইডেনের একটা মেয়ে নেত্রী, সেও ধান কাটছে, বিশাল ভাইরাল হইলো না? সেই আচ্ছা। সময়ের কথা বলতেছে আর কি, যেহেতু 2022 সালের কোশ্চেন ওইটা এসেছিল। হ্যাঁ, জানি না দিয়ে দেয় কিনা, সাদ্দাম ধান কাটতে গেছে, গেলে পারবো। আচ্ছা আসেন, ফার্মার্স ক্যান নট ম্যানেজ ইনাফ ফার্ম লেবার্স। প্রথমত ভাই আমাদের ওয়েদারটা ব্যাপক খারাপ ছিল, আর দ্বিতীয়ত চাষিরা কি পায়নি, ফার্ম লেবার্স, মানে কি তারা শ্রমিক খুঁজে পায়নি, টু হারভেস্ট প্যাডি, মানে চাষাবাদের জন্য, অ্যান্ড টেক দ্য ক্রপ হোম, বাসায় নিয়ে আসার জন্য লোক খুঁজে পাইনি। আপনারা জানেন কি না, বৃষ্টিতে অনেক ধান ভেসে গেছে, কিন্তু কেউ বাসায় সেই কাটা ধান নিয়ে আসতে পারে নাই, পাকা ধান বাসায় নিয়ে আসতে পারে নাই, লোক খুঁজে, কাটার লোক নেই, এমন অবস্থা বাংলাদেশ কি পর্যায়ে গেছে। ওকে, ইন সেভারাল ইয়ার্স, গত কয়েক বছর, ওই যে রাইপ পেডি, খেয়াল করছেন কিনা, পাকা ধান ইজ সিম্পলি ফ্লোটিং, ভেসে বেরিয়েছে, অন অ্যাকুমুলেটেড রেইন ওয়াটার। দেখছেন, বৃষ্টির পানিতে পাকা ধান ভেসে গেছে। দিস ইজ স্যাড ইনডিড, এটা বস্তুত খুবই খারাপ একটা ব্যাপার। ইটস ইম্প্যাক্ট উইল বি ফেল্ট অন দ্য সাপ্লাই অফ দ্য স্টেপল ফুড, আমাদের এর প্রভাবটা আমাদের ধানের সাপ্লাইয়ের ওপরে পড়বে। কোঅর্ডিনেট মুভ, খুব ইম্পর্টেন্ট, কোঅর্ডিনেটেড মুভ মানে কি, সমন্বিত চেষ্টা, এইমড অ্যাট হেল্পিং ফার্মারদেরকে হেল্প করার জন্য একটা সমন্বিত চেষ্টা, হারভেস্ট পেডি বাই দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, স্থানীয় প্রশাসন দ্বারা, কুড সেভ দ্য ক্রপ, এই ফসলটাকে রক্ষা করতে পারে। ভাই ছবি তোলার জন্য গেলে হবে না, এলাকার যে প্রতিনিধি তারা কি করবে, একটা কমিউনিটি তৈরি করবে, বিভিন্ন ভাগে করে তারা বিভিন্ন মাঠে পাঠাবে, তাইলে আমরা সেভ করতে পারতাম। কোঅর্ডিনেটেড ইফোর্ট, বাট নো সাচ মুভ ওয়াজ টেকেন, কিন্তু এই ধরনের কোনো মুভ নেওয়া হয়নি। তাহলে প্রথম প্যারাতে কি ছিল, যে রাশিয়া ইউক্রেন ওয়ারের ফলে যেহেতু হুইট সাপ্লাইয়ের চেইনটা ক্রাঞ্চ করেছে, ক্রাঞ্চ মানে কি, ভেঙে গিয়েছে, এই কারণে কি হচ্ছে, বিশ্বব্যাপী খাদ্যের দাম বেড়ে গিয়েছে এবং গ্লোবাল ইকোনমি রিকভারি কি হয়েছে, ব্যাহত হয়েছে। বাংলাদেশেও কি হয়েছে, যেহেতু দ্বিতীয় প্রধান খাদ্যশস্য হলো গম, এই কারণে বাংলাদেশেও এর প্রভাব পড়েছে। এছাড়াও সম্প্রতি, এবার এই পেজে চলে আসবো, এছাড়াও সম্প্রতি দেখা গিয়েছে বাংলাদেশের প্রধান যে খাদ্যশস্য রাইস, সেটাও কি হয়েছে, ব্যাহত হয়েছে। কিসের কারণে, খারাপ ওয়েদারের কারণে, এবার কি ছিল আরেকটা, ফার্ম লেবারদের ঘাটতির কারণে। অনেক পাকা ধান কি হয়েছে, ভেসে গিয়েছে, কিন্তু প্রপার স্টেপ নেওয়া হয়নি। যদি প্রপার স্টেপ না নেওয়ার কারণেই ভবিষ্যতে কি হচ্ছে, খাদ্য সাপ্লাইটা ব্যাহত হইতে পারে। শেষ, এতটুকু লিখলেই তো হয়ে যায়। এই ক্লিয়ার করতে পারছি কিনা, এটা ক্লিয়ার স্যার, ক্লিয়ার। বিশাল ব্যাপার। ওকে, ঠিক আছে, এইটুক জাস্ট আমরা একটু লিখবো, আমরা লিখবো। তবে তার আগে যেহেতু এটা প্রিসিজ রাইটিং, তোমাদেরকে হেডিং বলতে হবে। একটা হেডিং বলো, রাখো, সমস্যা লাগবে না, একটা হেডিং বলো, দ্রুত একটু পানি খাওয়া আমাকে। এইটা যদি না পারে, এটা কি হেডিংটা বলতে পারবা না, কিসের মূল, কি নিয়ে বলো, এটা মূলটা কি নিয়ে। আচ্ছা, আরেকটু বলে দিচ্ছি, হেডিং খোঁজার স্টপ, হেডিং খোঁজার একটা মূল তোমাদের বলে দিই, প্রথম প্যারার প্রথম 2 লাইন, শেষ প্যারার শেষ 2 লাইন, এর মধ্যে বেশি থাকে। এখানে বলো কি হবে, বলো, এবার বলো, না পারলে এবার খবর আছে। স্যার এখানে স্যার বলা যায়, মানে আপনার রাশিয়া ইউক্রেন, মানে ওয়ার গ্লোবাল কনফ্লিকশন এন্ড देयर ইমপ্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড। আপু কি বললা, বোন, গ্লোবাল কনফ্লিকশন এন্ড देयर ইমপ্যাক্ট অন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা বোন, গ্লোবাল কনফ্লিকশন, এখানে গ্লোবাল কোন কনফ্লিকশনটা উঠে আসছে, আমেরিকা এবং চীনের মধ্যে যুদ্ধটা, রাশিয়া ইউক্রেন, রাশিয়ার কথাটি কি একবার বলা হয়েছে কোনো জায়গায়? আচ্ছা, রাশিয়ার কথাটি কোথাও বলা হয়েছে নাকি শুধু ইউক্রেন যুদ্ধের কথা বলা হয়েছে? ইউক্রেন যুদ্ধ বললে তো তাহলে রাশিয়া এইটা বললেই তো বেশি ভালো শোনায় বোন। গ্লোবাল কনফ্লিক্ট না বলে ডিরেক্টলি ফোকাস করো দ্য ইম্প্যাক্ট অফ ইউক্রেন অর অন ফুড সাপ্লাই, কেমন হয়? ভালো বেস্ট। তাহলে এইটা তো আমার কি, যে দা ইম্প্যাক্ট অফ
দ্য ইম্প্যাক্ট অফ ইউক্রেন, এই ইউক্রেন বানানটা মন থাকে না, ইউকে ইউক্রেন, ইউকে আর এ আই এন, ইউকে আর এ আই এন, দ্য ইম্প্যাক্ট অফ ইউক্রেন অর, এইটুক লিখলেও হয়। আমরা যদি কেউ লিখতে চাই অন কিসের উপরে, ফুড সাপ্লাই। অন ফুড সাপ্লাই, শেষ। দ্য ইম্প্যাক্ট অফ ইউক্রেন অর অন ফুড সাপ্লাই, এইটুক লিখলেই তো হয়ে যাচ্ছে, সমস্যা কি? সুন্দর করে লিখে তাইলে দ্য, একটু কথা আছে, দ্য ইম্প্যাক্ট অফ ইউক্রেন অর অন ফুড সাপ্লাই। দাগ দেওয়া বাধ্যতামূলক না, দিলে দিতে পারে, না দিলে নাই, তবে মাঝ বরাবর লিখতে হবে। এখন দেখেন আমি কি করেছি, আমি প্রত্যেকটা ক্যাপিটাল লেটার লিখেছি। আপনারা কি খেয়াল করেছেন? দার ক্যাপিটাল লেটার, আই ক্যাপিটাল লেটার, ইউ ক্যাপিটাল লেটার, ডাব্লিউ ক্যাপিটাল লেটার, এফ ক্যাপিটাল লেটার, এস ক্যাপিটাল লেটার, খেয়াল করেছেন? সো জি স্যার। আপনারা আর্টিকেল এবং প্রিপোজিশন বাদে বাকি সব ক্যাপিটাল লেটার লিখতে পারেন, আর্টিকেল আর প্রিপোজিশন বাদে। আর কেউ যদি ক্যাপিটাল লেটার না লেখেন কোনো সমস্যা নেই, শুধু স্টার্টিংটা ক্যাপিটাল লেটার লিখবেন, দ্য ইম্প্যাক্ট অফ ইউক্রেন অন ফুড সাপ্লাই, ব্যাস এতটুকু। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? কথা বলতে হবে। ক্লিয়ার স্যার, ক্লিয়ার। ওকে, সো এই ছিল আমাদের ক্যাপশন। এবার আসেন তাহলে আমরা ভিতরটা একটু লিখবো, দেখি ভিতরটা কি বলতেছে। একটু মিনিমাইজ করো তো ইয়েতে এদের কমেন্টস বক্সটা। ও ঠিক আছে, রাখো। হ্যাঁ আসি তাহলে আমরা এখন লিখবো প্রথমটা কি বলছিলাম বলো, প্রথমে কি বলছিলাম? প্রথম আমাদের তো দুইটা স্লাইড পাইলাম। প্রথম স্লাইড থেকে কি ছিল জানো? রাশিয়া ইউক্রেনের যুদ্ধটা এটা কি করেছে, হুইট সাপ্লাইটাকে কি করেছে, ক্রাঞ্চ করেছে বা ডিসরাপ্ট করেছে। এর ফলশ্রুতিতে ইকোনমি রিকভারিটাও কি হয়েছে, ব্যাহত হয়েছে, এটা লিখবো। তারপরে কি করবো আমরা, বাংলাদেশও প্রভাবিত হয়েছে। এরপরে বাংলাদেশের রাইস, প্রধান খাদ্যশস্য, রাইসও ব্যাহত হয়েছে কিসের কারণে, খারাপ আবহাওয়ার কারণে এবং লেবার ক্রাইসিসের কারণে, এই তো। আর এই কারণে যদি এটা সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এটা সমাধান করা যেত, বাট এই ধরনের কোনো স্টেপ নেওয়া হয়নি, এই জাস্ট আর কিছু না। তাহলে বলো প্রথমটা কি লিখবো আমরা? এবার লিখতে পারো দ্য রাশিয়া ইউক্রেন অর, দ্য রাশিয়া ইউক্রেন অর, এবার কিন্তু অর ছোট হাতের, দ্য রাশিয়া ইউক্রেন অর হ্যাজ ডিসরাপ্টেড, এই ব্যাহত করা ইংলিশ কি? ডিসরাপ্টেড। হ্যাজ ডিসরাপ্টেড the wheat supply, has disrupted the WACAT wheat supply, মানে গ্লোবালি, wheat supply globally বা around the world লিখতে চাইছিলাম, globally and এবং ইকোনমি রিকভারিকে, ওয়ার্ল্ড ইকোনমি রিকভারিকে হুমকি দিয়েছে, এই জাতীয় আমি বলতে চাচ্ছি। and ব্যাহত করেছে, ব্যাহত কি বলতে পারি? threaten the world and economy. threatened, nice and threatened, এই ওয়ার্ডটা খুঁজতেছিলাম। and threatened the world economic recovery, and threatened the global economic recovery, এখানে গ্লোবালি না দিয়ে এখানে দিলে ভালো হতো, and threatened the global economic recovery, আর এখানে লিখে আমরা around the world, food supply around the world বা throughout the world, around the world, ব্যাস প্রথম সেন্টেন্স শেষ। ওকে, এইবার জাস্ট আমরা কি দ্বিতীয় অংশে চলে আসবো। দ্বিতীয় অংশটা কি ছিল? বাংলাদেশে নিয়েছিল, যে বাংলাদেশে কি হয়েছে, এফেক্টেড হয়েছে। তাহলে কি বলবো বলো? বাংলাদেশ, কথা বলো। বাংলাদেশ ইজ অলসো affected, Bangladesh is also affected, কি লিখবো ভাই বলো? for this disruption, Bangladesh is also affected for this disruption, as well as, সেই সাথে, as well as আরো একটা কি ছিল সেটা একসাথে দিয়ে দিব, যেহেতু এটা আমার সামারি, আমি শুধু ছোট করে লিখবো। বাংলাদেশ ইজ অলসো অ্যাফেক্টেড ফর দিস ডিসরাপশন, এই যে নতুন যে ডিসরাপশন, ফর দিস ক্রাঞ্চ, ওরা একটা ওয়ার্ড ইউজ করলো না, ক্রাঞ্চ না কি জানো? আমি তো ডিসরাপ্ট একবার লিখেছি, আমি তো একবার ডিসরাপ্ট লিখেছি, ওরা জন্য কি লিখলো জানো? ক্রাঞ্চ না কি জানো, একটা কথা পড়লাম, স্যার মানে ক্রাঞ্চ লেখা ছিল। জি স্যার, ক্রাঞ্চ। CRUNCIS, জি স্যার। জি স্যার। তাহলে এটা ক্রাঞ্চি ছিল, সেই ক্রাঞ্চি থেকে কি ক্রাঞ্চ,
ফর দিস আই তোমরা লিখে নিও ফর দিস ডিসরাপশন অ্যাজ ওয়েল অ্যাজ এটার সাথেও আর কি হয়েছে বলো বাংলাদেশ ইজ অ্যাফেক্টেড ফর প্রাইস হাইক অ্যাজ ওয়েল অ্যাজ না অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা কি হয়েছে ওয়েদার ব্যাড ওয়েদার কিসের কি সেটা ইনক্লেমেন্ট ওয়েদার অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে আমাদের রাইস প্রোডাকশনও ব্যাহত হয়েছে সেটা বলতে চাচ্ছি আমি হ্যাঁ বাংলাদেশ ইজ অলসো অ্যাফেক্টেড ফর দিস ডিসরাপশনস এই ডিসরাপশনের কারণে অ্যাজ ওয়েল অ্যাজ কি যেন ছিল যেন রাইস প্রোডাকশন অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে কি বলবো ভাই বলো অ্যাজ ওয়েল অ্যাজ বাধার কারণে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ইম্পিডিমেন্ট অফ রাইস প্রোডাকশন অ্যাজ প্রতিবন্ধকতার কারণে অ্যাজ ওয়েল অ্যাজ একটা সেন্টেন্স লিখতে চাচ্ছ বাংলাদেশ ইজ অলসো অ্যাফেক্টেড ফর দিস ডিসরাপশন অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথে রাইস প্রোডাকশন তাই তো অ্যাজ ওয়েল অ্যাজ রাইস প্রোডাকশন অলসো is also impeded ব্যাহত হয়েছে বাধাগ্রস্ত হয়েছে is also impeded ব্যাহত হয়েছে ডিউ টু কিসের কারণে ডিউ টু খারাপ আবহাওয়ার কারণে ডিউ টু ব্যাড ওয়েদার অ্যান্ড শর্টেজ অফ and shortage of কি ছিল যেন and shortage of এই যে ফার্ম লেবার্স and the shortage of এই কথাটা সুন্দর লাগছে ফার্ম লেবার্স ব্যাস ফার্ম লেবার্স এবার জাস্ট লাস্ট লাইনটা আমরা লিখব লাস্ট লাইনটা কি ছিল বলো একটু ওই যে লাস্ট লাইনটা যে প্রপার স্টেপ কোঅর্ডিনেটেড স্টেপ নিতে হবে আমাদেরকে এটা সমাধান করার জন্য কিন্তু এটা নেওয়া হয়নি তাহলে এটা একটু কি লিখতে পারি বলো আমরা লাস্ট লাইনে ওই যে প্রপার মানে বলো মানে মানে ইন্টিগ্রেটেড স্টেপ ক্যান বি টেকেন টু সলভ দিস প্রবলেম ওকে টু সলভ দিস প্রবলেম ইন্টিগ্রেটেড না এভাবে লিখতে পারো টু সলভ দিস প্রবলেম উই শুড টেক ইন্টিগ্রেটেড কি নো সলিউশন মেজার্স ইন্টিগ্রেটেড কি ছিল ওখানে ইফোর্ট স্যার ইফোর্ট বা স্টেপস টু সলভ দিস প্রবলেম উই শুড টেক আচ্ছা তোমরা জানো কি না এটা কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি সেই ক্ষেত্রে কি ইউজ হয় জানা আছে কিনা কোনো কাজ করা উচিত ধরো তোমার এখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়েছে তুমি সিনিয়র অফিসারে টেকো নাই এখন তুমি বলতেছো ইস আমার না অনেক পড়া উচিত ছিল এটার অর্থ কি বলো শুড হ্যাভ কোনো কাজ করা উচিত ছিল কিন্তু করা হয়নি এই ক্ষেত্রে আমরা শুড হ্যাভ ইউজ করি আই শুড হ্যাভ রেড মোর আমার অনেক বেশি পড়া উচিত ছিল আই শুড হ্যাভ রিড মোর বোঝাইতে পেরেছি তাহলে এইটা তুমি দিয়ে দাও হ্যাঁ টু সলভ দিস প্রবলেম আরেকটা লাইন লিখতে চাচ্ছি আমি টু সলভ দিস প্রবলেম কি বলো ইন্টিগ্রেটেড না জি স্যার ইন্টিগ্রেটেড স্টেপস should have taken been passive না should have been taken to solve this problem integrated steps should have been taken নেওয়া উচিত ছিল বুঝাইতে পেরেছি কিনা integrated steps should have been taken আরেকটা দিতে পারো টু সলভ দিস প্রবলেম ইন্টিগ্রেটেড স্টেপ শুড হ্যাভ বিন টেকেন কি দিয়া দিতে পারে আমাদের খাদ্য সাপ্লাইটা মানে মেনটেন করার জন্য এই জাতীয় কিছু দিয়ে দিতে পারতা হ্যাঁ বা এই জায়গায় দিলেই হয়েছে টু সলভ দিস প্রবলেম ইন্টিগ্রেটেড স্টেপ শুড হ্যাভ বিন টেকেন হ্যাঁ ফর মিনিমাইজিং এভাবে দিতে পারো আমরা ফর কেউ যদি কিছু দিতে চায় আর একটু কেমন ন্যাংটা লাগতেছে ফর মিনিমাইজিং দ্য সাপ্লাই ফর মিনিমাইজিং দ্য কি দিতে পারি আমরা ফর মিনিমাইজিং দ্য ক্রাইসিস অফ ফুড সাপ্লাই ফর মিনিমাইজিং দ্য ক্রাইসিস অফ ফুড সাপ্লাই থ্রুআউট দ্য কান্ট্রি ব্যাস আমার এই তিন লাইন লিখছি আমি এখন বলতে পারো স্যার ওই স্লাইড এই স্লাইড চলে গেছে বড় করে লিখছি তাই আমার এই লেখা তো লিখলে তোমাদের এই পর্যন্ত আসবে তোমার খাতায় লিখছো এটা কতটুকু হয়েছে খুব বড় আচ্ছা আমাদের লেখাও তো বড় আচ্ছা ওকে মাই ডিয়ার এরকম 2-3 লাইন জাস্ট শুধু লিখবেন তাইলেই আমার হয়েছে আর কিচ্ছু না কিন্তু একটু জাস্ট নিজে লেখার চেষ্টা করা আমাদের মূল সমস্যাটা কি আমরা কখনো লিখি না তোমাদের এখন কত সুবিধা কেমন সুবিধা তুমি জাস্ট এইটা একটু তোমরা এআইতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে দাও ব্যাস তোমাদের কিন্তু চ্যাট জিপিটি দিয়ে দাও চলে আসতেছে
তোমরা কত সুন্দর নিজেরা ওইটা একটু দেখো, কারণ তুমি যত পড়বে মনে রাখবা তুমি যদি 100 লাইন পড়ো তাহলে 1 লাইন লিখতে পারবে। আমি বারবার তোমাদেরকে বলি না পড়ো, এখন তোমরা পড়ে যাও, পত্রিকা অনেকেই পড়ো, কিন্তু পত্রিকা পড়ার পরে সেটা যে একটু লিখতে হয়। আমি কেন বলি তোমাদেরকে যে একটা পত্রিকা একটা আর্টিকেল পড়লা, পড়ার পরে প্লিজ 5 লাইন হইলেও সেই আর্টিকেল নিয়ে তুমি লেখো, কি বুঝলা ওই আর্টিকেলে, বা ওই আর্টিকেল দেখে দেখে কিছুদিন লেখার চেষ্টা করো। কিন্তু তোমরা কেউ লেখো না, তোমরা শুধু পড়ে যাও, এই জন্য আমাদের সমস্যা। স্যার বলো। আপনি আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং যে হয়েছে দেখাইছিলেন না, হুম। ওগুলা তো হচ্ছে লিখতেছিলাম ও প্র্যাকটিস করতেছিলাম, তো হচ্ছে মাঝে মধ্যে একটু কনফিউশন হয় পেপার পড়তে গেলে দু একটা জিনিস। আপনি আমাদের কি মানে নিউজ পেপারের একদিন ক্লাস নেবেন? হ্যাঁ নিবো তো বোন, যে প্রবলেমগুলো হয় এগুলো একটু লিখে রাখো না প্লিজ, আর সাথে সাথে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো। আমি মার্ক করে রাখছি, এখন না আমি আপু, আপনাকে আমাকেও দেবো কিনা আমাকেও একটু সেটা হোয়াটসঅ্যাপ করো। আমি তো দিবেন। মেয়েরা কল দিলে খুশি, মানে ভালো লাগে কেন জানি না। হ্যাঁ তুমি, আমি ছেলেরা হয়তো কল দিলে আমি ধরি না, কিন্তু বিশ্বাস করো মেয়েদের কোনো কল আমার মিস নেই। হ্যাঁ স্যার আমি so, খুবই রাখবো না, আপনি একটু দেখেন যে আমার লেখাটা ঠিক আছে কিনা। হ্যাঁ তুমি অবশ্যই হোয়াটসঅ্যাপে পাঠাবা বোন, আমি দেখে দিব তোমারটা। ওকে বোন? ঠিক আছে স্যার। ওকে, তা থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই। আমি আবারও বলি আপনাদেরকে, রিটেন জিনিসটা হলো এটা কন্টিনিউয়াস। ওই যে আজকে পড়লাম না ইনসিসেন্ট, একটা ওয়ার্ড পড়ছিলাম, আপনাদের মনে আছে? হ্যাঁ স্যার, হ্যাঁ মানে ইনসিস্টেন্ট, হ্যাঁ ইনসিসেন্ট, মানে শুরু হচ্ছে এমন, INCESSANT, এনটি, কম্প্রিহেনশনে পড়লাম। বলেন ইনসিসেন্ট অর্থ কি? মানে শুরু হচ্ছে এমন, না শুরু না হচ্ছে না এমন, না না, অনবরত, বিরতিহীন, মানে বিরামহীন, বিরামহীন। বিরামহীন, ভেরি গুড, বিরতিহীন বা ব্রামহীন। সো আপনাদেরকে ইনসিসেন্ট প্র্যাকটিস করতে হবে, ব্রামহীন পরিশ্রম করে যেতে হবে, তাহলে আপনি ভালো করতে পারবেন। ওকে মাই ডিয়ার, সো আজকে পর্যন্তই। আপনারা প্লিজ একটু পরিশ্রম করবেন। এই ক্লাসে অনেকেরই দেখবেন যে ভালো একটা ফিডব্যাক পাবে সে, আবার অনেকে দেখবেন যে এই ক্লাসটা পণ্ডশ্রম হয়ে যাবে। সম্পূর্ণ ডিপেন্ড করতেছে আপনার প্র্যাকটিসের উপরে, আপনি কতটুকু প্র্যাকটিস করতেছেন তার উপরে বেস করে আপনার আউটকামটা আসে। সো আল্লাহ রহিম রহমান আপনাদের কবুল করুক, আপনাদেরকে বোঝার তৌফিক দিক, এবং আমি যে জিনিসটা আপনাদেরকে দিতে চেয়েছিলাম সেটা যেন আল্লাহ আপনাদের কাছে পৌঁছায় দেয়। ওকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।